আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরা আমাদের পূর্ব নির্ধারিত আইসিটি লাইভ ক্লাসে চলে আসলাম। আজকে লাইভ ক্লাস নাম্বার হচ্ছে 19, অর্থাৎ আমরা আজকে 19 নম্বর লাইভ ক্লাসে রয়েছি। তো তোমরা যারা ইতিমধ্যে নোটিফিকেশন পেয়ে গেছো যে আমরা লাইভে চলে আসছি, তারা কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে মেনশন করো এবং জানিয়ে দাও যে আমাদের লাইভ ক্লাসটা আরম্ভ হয়ে গেছে। তো আমাদের আজকের টপিক হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস। এটা নিয়ে আমাদের আজকে আলোচনা। তো তোমরা যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছো, সকলকে বলবো যে তোমাদের ফ্রেন্ডদের কাছে আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যেন তারা সকলে আমাদের সাথে জয়েন করতে পারে। আর আমাদের আজকের আলোচনার বিষয় টপিক হচ্ছে ডিজিটাল ডিভাইস নিয়ে বা বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস, এই দুটো টপিকের কিছু কিছু অংশ আমরা আজকে আলোচনা করব। তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়েছো, তাদেরকে বলবো যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে মেনশন করো, যেন তারা ডিরেক্টলি আমাদের নোটিফিকেশানটা পায়। আরেকটা কাজ করো, সেটি হচ্ছে তোমাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে রাখো, যেন পরবর্তীতে তোমাদের এটা আমাদের পেজে এসে আর খুঁজে তোমাকে দেখতে না হয়। তুমি তোমার টাইম লাইন থেকেই খুব সুন্দরভাবে এবং সহজে ক্লাসটা দেখে নিতে পারো। তো সকলকে বলবো যে তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে, তোমরা যেগুলোতে ফ্রেন্ডরা একসাথে রয়েছে সেগুলোতে শেয়ার করতে পারো। এছাড়া অন্যান্য যেখানে শেয়ার করা সম্ভব সেই জায়গাগুলোতে শেয়ার করতে পারো আমাদের ক্লাসটা। ওকে, অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। রিজিয়া পারভিন লিখেছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া খান লিখেছে আমি নতুন স্যার। ওকে, নতুন যারা তাদের জন্য সমস্যা নাই। তোমরা একটু যেটা বললাম যে তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যেন অন্যরা আমাদের সাথে জয়েন করতে পারে। আমি একটু আমার এখান থেকে শেয়ার করে দিচ্ছি, এজন্য একটু সময় নিব। তারপরে আমরা আমাদের মূল আলোচনাতে ফিরে আসব। সকলকে একটু বলবো যে তোমরা তোমাদের যারা ফ্রেন্ডরা রয়েছে তাদের কাছে শেয়ার করতে পারো, তাদের নামটা এখানে মেনশন করো। সব থেকে বেটার হয় কি যে সকলেই তোমাদের ফ্রেন্ডদের নামকে মেনশন করো। আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে, এবং সেটা ডিজিটাল ডিভাইস নিয়ে বা বুলিয়ান অ্যালজেব্রা। ডিজিটাল ডিভাইসের কিছু অংশ আলোচনা করে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় একটু আলোচনা দেখব। এরপরে আজকে লাইভ ক্লাসটা শেষ হবে। তো তোমরা যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছো, তারা একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে আমাদের লাইভ ক্লাসটা আরম্ভ হয়ে গেছে, যেন তারাও আমাদের সাথে জয়েন করতে পারে। আর আজকে লাইভ ক্লাসটা খুবই স্পেশাল, কারণ তোমাদের যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তাদের জন্য বেশি স্পেশাল। তোমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটা একটু আনইজি মনে হয়, তো ইনশাল্লাহ আজকে সেটা সলভ হয়ে যাবে। যতটুকু আমরা করব ততটুকুর মধ্যে, সব তো একদিনে করা কখনোই সম্ভব না, তবে যে অংশটুকু আমরা করব ইনশাল্লাহ চেষ্টা করব যে সেটা সলভ করানোর জন্যে। ওকে, তো যারা ইতিমধ্যে জয়েন হয়েছে তাদেরকে বলবো যে তোমরা সকলেই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তাদেরকে জানিয়ে দাও যে আমাদের ক্লাসটা আরম্ভ হয়ে গেছে। ওকে, অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা আশা করি সকলে ভালো আছো। আর আমাদের ক্লাসটা আমি আরম্ভ করতেছি, তোমরা একটু শেয়ার করে দাও, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে কারা কারা আমাদের সাথে জয়েন করছে। তো তোমরা যারা আমাদের সাথে জয়েন করেছো, তোমরা একটু আমাদেরকে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করছো, কে কোন জেলা থেকে আসো। তার মধ্যে আমি আমাদের আজকের টপিকটা লিখে নিই। আমাদের আজকের টপিক ডিজিটাল ডিভাইস ও বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। তো আমরা প্রাথমিকভাবে ডিজিটাল ডিভাইস নিয়ে কিছু কথা বলবো, এরপরে আমরা মূলত বুলিয়ান অ্যালজেব্রাতে চলে যাব। তো এটা আমাদের আজকের টপিকস। তো সকলেই একটু
কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কোথা থেকে জয়েন করেছো। তোমরা আমাদের সাথে সিরাজুল ইসলাম লিখেছো মানিকগঞ্জ থেকে, রিমঝিম সরকার লিখেছো আসসালামু আলাইকুম স্যার, আমি ঢাকা ডিস্ট্রিক্ট। ওকে, আরও যারা রয়েছে সকলে একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছ। তো আমরা ডিজিটাল ডিভাইস জানার জন্য প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা জানবো যে ডিজিটাল কথাটা কোন অর্থ থেকে এসেছে। ডিজিটাল অর্থটা এসেছে ডিজিট, ডিজিট নামক অর্থ থেকে ডিজিটাল কথাটার উদ্ভব হয়েছে। তো আমরা সবাই জানি যে হচ্ছে ডিজিট কি জিনিস। ডিজিট মানে হচ্ছে একটা অঙ্ক, বা যেটা আমরা আমাদের যদি বলি ডেসিমেলের ক্ষেত্রে তাহলে 0, 1, 2, 3, 4 এগুলো হচ্ছে ডিজিট। যদি বলি বাইনারি ক্ষেত্রে তাহলে 0, 1। ওকে, নয়ন শেখ লিখেছো ময়মনসিংহ, সিরাজুল ইসলাম লিখেছো রোনা আফরিন, তাহা লিখেছো ভোলা, রেহেনুমা আক্তার সেমি লিখেছো ঢাকা, সাকিব হাসান লিখেছো মাহিলারা ডিগ্রি কলেজ বরিশাল। ওকে, তোমরা আমাদের ক্লাসে আজকে নতুন কে একটু জানাও তো। আমাদের এর আগে 18টা লাইভ ক্লাস হয়েছে, তো তোমরা কি কারা হচ্ছে আজকের ক্লাসে নতুন তারা একটু জানাও। কারা আজকের ক্লাসে টোটালি নতুন তারা একটু কমেন্টে জানাও। আমাদের এর আগে 18টা লাইভ ক্লাস হয়েছে। তো দেখো এখানে আমি লিখেছি ডিজিট একটা হচ্ছে ওয়ার্ড, এই ডিজিট ওয়ার্ড থেকেই মূলত ডিজিটাল কথাটার উৎপত্তি হয়েছে। কি বললাম? ডিজিট ওয়ার্ড থেকেই ডিজিটাল কথাটার উৎপত্তি হয়েছে। তো ডিজিট বলতে আমি কি বুঝি? ডিজিট বলতে আমি বললাম যদি আমি ডেসিমেলের কথা চিন্তা করি সেটা হতে পারে 0, 1, 2, 3, 4। কিন্তু আমরা সাধারণত কম্পিউটার এর বিষয় যখন আসি তখন আমরা শুধুমাত্র বাইনারির কথা চিন্তা করি। শুধুমাত্র কিসের? বাইনারি, অন্য কোনো টপিক না। তো এখন দেখো আমরা এখানে বাইনারিতে যে ডিজিটগুলো রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 0 এবং 1। সো আমরা এখানে ডিজিট হিসেবে বুঝবো যে 0 এবং 1 ব্যবহার করে যে সকল ডিভাইস তাদের কার্যক্রম পরিচালনা করে তারাই হচ্ছে কি বলতো ডিজিটাল ডিভাইস। কি বললাম? ডিজিটাল ডিভাইস তাহলে কোনগুলা? যেটা হচ্ছে 0 এবং 1 এই দুটি ডিজিটকে ব্যবহার করে তাদের সকল কার্যক্রমকে পরিচালনা করে তারাই হচ্ছে ডিজিটাল ডিভাইস। আচ্ছা, তোমাদের এখানে অনেকেই নতুন, আমাদের যে পুরনো স্টুডেন্টগুলো ছিল তারা হয়তো ইতিমধ্যে ঈদের ছুটিতে চলে গেছে, এজন্য তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, এইচ.এম. সাকিব হাসান লিখেছে আমি 6টা ক্লাস পেয়েছি। আচ্ছা, অনেকেই সবাই প্রায় লিখতেছে হচ্ছে নতুন আজকে। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস এর আমি বললাম যে ডিজিট অর্থাৎ 0 এবং 1 এই দুটো ডিজিট ব্যবহার করে যে সকল ডিভাইস কাজ সম্পন্ন করে তারাই হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। তো আমাদের সব থেকে পরিচিত ডিজিটাল ডিভাইস হচ্ছে কি বলতো আমাদের অ্যান্ড্রয়েড ফোন বা আমাদের আইফোন, যেটা আমরা পার্সোনাল লাইফে আমরা ইউজ করি। এটা হচ্ছে কি আমাদের সব থেকে পরিচিত একটা ডিজিটাল ডিভাইস। এছাড়াও অনেক ডিজিটাল ডিভাইস রয়েছে, সেটা হতে পারে একটা ক্যালকুলেটর হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস, একটা ল্যাপটপ বা পিসি এটা একটা ডিজিটাল ডিভাইস, একটা ট্যাব হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস। এই সবগুলোই হচ্ছে কি বলতো একটা স্মার্ট ওয়াচ হচ্ছে ডিজিটাল ডিভাইস। এরা সবাই হচ্ছে 0 এবং 1 এটা ব্যবহার করে তারা তাদের কাজটা সম্পূর্ণ করে। এই জন্যই আমরা তাদেরকে বলি হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। তো এখন দেখো আমরা ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে কিছু কথা বলবো। সেটা হচ্ছে কম্পিউটার কিন্তু 0 এবং 1 এটা এত সহজে কি বলতো বুঝে না। কম্পিউটার কি আমরা যে বললাম এখানে ডিজিট হচ্ছে কি 0 এবং 1, যেটা আমাদেরকে কম্পিউটারে আমরা ইনপুট দিই সেটা অর্থাৎ ডিভাইসগুলো সেটা ব্যবহার করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। কিন্তু 0 এবং 1টা কিভাবে ব্যবহার করে এটা আমরা হচ্ছে একটু দেখব। তার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে যখন অ্যাসকি কোড করিয়েছিলাম, অ্যাসকি কোড এই অ্যাসকি কোডে আমরা এর জন্য 7 বিটের বা 8 বিটের একটা মান পেয়েছিলাম, অ্যাসকি 7 এবং অ্যাসকি 8-এর।
অর্থাৎ ASCII 7 এর ক্ষেত্রে আমরা 7 বিটের মান পেয়েছিলাম এবং ASCII 8 এর ক্ষেত্রে আমরা 8 বিটের মান পেয়েছিলাম। তো ASCII আমি মনে করো এটা হচ্ছে এর একটা মান, সাপোজ আমি এটা এক্স্যাক্ট মান এটা বলছি না, এটা হচ্ছে সাপোজ। আচ্ছা আমি একটা এক্স্যাক্ট মান নিই, সেটা হচ্ছে মনে করো কে এর জন্য আমি একটা এক্স্যাক্ট মান নিলাম। আচ্ছা কে এর জন্য একটা এক্স্যাক্ট আমি মান নিই, সেটা হচ্ছে কে এর ASCII কোড হচ্ছে 0100 এবং হচ্ছে 1011। তো দেখো আমি যখন ASCII কোড করিয়েছিলাম তখন আমি এটা ব্যাখ্যা করেছিলাম যে এই ডিজিটগুলো কিভাবে হয়, কেন হয়, এটা আমরা তখন বলেছি। তো এই কে এর মানটা যদি আমি কম্পিউটারকে বোঝাতে চাই, অর্থাৎ কম্পিউটার যদি আমাকে কে প্রেস করতে হয় বা প্রেস করি, তাহলে কম্পিউটার এই ইনপুটগুলো পাবে। এখন সেই এই ইনপুটগুলো কিভাবে পাবে বলো তো? সে কি 0 এবং 1 বুঝে? কম্পিউটার কিন্তু 0 এবং 1 বুঝে না। সজীব রায় বলছে ভাই ASCIIটা আবার বোঝাই দিলে ভালো হতো। ভাই অ্যাকচুয়ালি ASCIIটা অনেক বড় একটা টপিক। ASCII হচ্ছে এক ধরনের কোডিং সিস্টেম, যেটা হচ্ছে আমরা কিবোর্ডে আমাদের সাধারণত আমরা ব্যবহার করে থাকি। আমরা কোনো একটা অক্ষর যদি কিবোর্ডে চাপি তাহলে তার এগেনস্টে কয়েকটি বাইনারি বিট উৎপন্ন হয়, যেটা কম্পিউটারের প্রসেসরের কাছে পৌঁছায় এবং কম্পিউটার সেটাকে তার হচ্ছে মেমোরিতে আগে থেকে জেনে রাখে যে আমার কাছে যদি এমন একটা সিগন্যাল পৌঁছায় তাহলে হচ্ছে আমি এটার জন্য কে প্রদর্শন করব মনিটরে। তো বিষয়টা হচ্ছে এটা। তাহলে তোমরা একটু ASCII কোড যেটা রয়েছে সেটা দেখে নিবে। আমরা এর মধ্যে তৃতীয় অধ্যায়ের শেষে আবার চতুর্থ অধ্যায়ের ক্লাস নিয়েছিলাম। চতুর্থ অধ্যায়ের পরে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের পরে চতুর্থ অধ্যায়ের কয়েকটা ক্লাস নিয়েছি। তারপরে আবার আজকে 3.2-এ চলে আসছে, অর্থাৎ ডিজিটাল ডিভাইস ও বুলিয়ান অ্যালজেব্রাতে চলে আসছে। তো এখন দেখো তোমরা যারা ক্লাসটা শেয়ার করো নাই তাদেরকে বলতেছি, যদি তুমি ক্লাস শেয়ার না করো তোমার মাথায় কিন্তু উকুন হবে, সত্য কথা, ঠিক আছে? সো ক্লাস যদি শেয়ার না করো তোমার মাথায় উকুন হবে। তোমার অবশ্যই ক্লাসটা শেয়ার করবা এবং তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে হচ্ছে আমাদের লাইভ ক্লাসটা আরম্ভ হয়ে গেছে, সো তারা যেন আমাদের সাথে জয়েন করতে পারে। ওকে, সো আমি আর কথা না বলি, সেটা হচ্ছে এখানে আমি বললাম যে কে এর একটা বাইনারি মান পেয়েছি আমরা, সরি বাইনারি বলছি, কে এর একটা হচ্ছে ASCII কোডের জন্য একটা মান পেয়েছি। তো আমি যদি এটাকে কম্পিউটারকে বোঝাতে চাই, আমি কিন্তু কম্পিউটারকে ডিরেক্ট 0 এবং 1 কি করতে পারবো না, বোঝাতে পারবো না। কম্পিউটারকে আমাকে যেটা বোঝাতে হবে সেটা হচ্ছে তাদেরকে আমাকে ভোল্টেজের মাধ্যমে, কিসের মাধ্যমে, ভোল্টেজের মাধ্যমে বোঝাতে হবে। এবং এটা কিসের ভোল্টেজ বলো তো? এটা হচ্ছে ইলেকট্রিক ভোল্টেজ, অর্থাৎ বৈদ্যুতিক ভোল্টেজ দ্বারা আমরা কম্পিউটারকে এটা বোঝাতে পারবো। ইলেকট্রিক ভোল্টেজের মাধ্যমে আমরা কম্পিউটারকে এই কে এর মান যে এমন হয়, অর্থাৎ আমরা এই 01001011 এটা প্রথমে কম্পিউটারের কাছে পৌঁছাবে, তারপরে কম্পিউটার এটাকে কে হিসেবে কাউন্ট করবে। এখন দেখো এটা কিভাবে পৌঁছাবে, সেটা হচ্ছে কম্পিউটারের কাছে যদি 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত কোনো কারেন্ট যায় বা ইলেকট্রিসিটি যায়, 0 থেকে 0.8 ভোল্ট গেলে কম্পিউটার সেটাকে 0 হিসেবে বিবেচনা করে। এবং যদি 2 থেকে 5 ভোল্টের কোনো কারেন্ট যায় তাহলে কম্পিউটার সেটাকে 1 হিসেবে বিবেচনা করে। তাহলে কি বললাম বলো তো? যে হচ্ছে কম্পিউটারের কাছে যখন 0 থেকে 0.8 ভোল্টেজের কোনো কারেন্ট বা ইলেকট্রিসিটি যায়, কম্পিউটার সেটাকে 0 হিসেবে বিবেচনা করে। এবং যখন 2 থেকে 5 ভোল্ট যায়, কম্পিউটার সেটাকে 1 হিসেবে বিবেচনা করে। এখন দেখো আমরা এখানে পেয়েছিলাম কে এর মান 01001011। তাহলে এটা যদি কম্পিউটারকে আমাকে বোঝাতে হয়, তার জন্য কম্পিউটারকে কি করতে হবে বলো তো? কম্পিউটারের কাছে যে সিগন্যালটা প্রেরণ করতে হবে সেটা কেমন হতে পারে? এই যে 0টা রয়েছে, এই 0 এর মানটা হবে 0 থেকে 0.8 এর মধ্যে যে কোনো একটা। এই 1 এর মানটা হবে কি বলতো? 2 থেকে 5 ভোল্ট যে কোনো একটা, অর্থাৎ এই ভোল্টের মধ্যে, ভোল্টেজ রেঞ্জের মধ্যে যে কোনো কিছুই হতে পারে। তাহলে এভাবে পরপর 8টা ভোল্টেজ কম্পিউটারকে পাঠানো হয়েছে। তারপর কম্পিউটার
তারপর যদি কম্পিউটার এইটা যখন পাবে তখন সে বুঝবে যে এটা কি বলতো, এটা হচ্ছে 0 হবে নাকি 8 হবে। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে হচ্ছে একটা ডিজিট একটা ভোল্টেজ গেল, সেটা হচ্ছে 0.5 ভোল্ট, তাহলে কম্পিউটার যদি 0.5 ভোল্ট পায় তার জন্য কম্পিউটার সেটাকে 0 হিসেবে বিবেচনা করবে। আবার যদি কম্পিউটার 3 ভোল্ট পায় তাহলে কম্পিউটার সেটাকে 1 হিসেবে বিবেচনা করবে। 3 ভোল্টেজের জন্য কত বলো তো, 1। কেন বললাম, কারণ হচ্ছে 0 থেকে 0.8 ভোল্টেজ যখন থাকবে কম্পিউটার সেটাকে 0 হিসেবে বিবেচনা করবে, এবং 2 থেকে 5 যখন থাকবে কম্পিউটার সেটাকে 1 হিসেবে বিবেচনা করবে। তো এটাই হচ্ছে মূলত কি বলতো, যে আমরা কম্পিউটারের কাছে কোনো একটা সিগন্যাল যখন পাঠাই, তো এই 0 এবং 1 সিগন্যাল পাঠানোর মাধ্যমে বা তোমার হচ্ছে ইলেকট্রিক ভোল্টেজ পাঠানোর মাধ্যমে কম্পিউটার সেটাকে বুঝতে পারে যে এটা 0 হবে নাকি 1 হবে। তবে এটা এতটা ইজিলি আমরা যেভাবে ভাবছি এভাবে পাঠানো যায় না। আমাদেরকে প্রথমে ট্রানজিস্টর থেকে লজিক গেটে পাঠাতে হয়, এগুলা লজিক গেট থেকে সার্কিটে এটা প্রেরণ করে, এবং ট্রানজিস্টর সেক্ষেত্রে ব্যবহার করা হয়। তোমাদের ট্রানজিস্টরে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে কারেন্ট অফ রাখার জন্য বা 0 থেকে 0 ভোল্ট, আর একটা হচ্ছে অন রাখার জন্য, সেটা হচ্ছে কি বলতো 2 থেকে 5 ভোল্ট এটা। আচ্ছা, সুমি একটা লিখেছে স্যার 0.8 থেকে 1 পর্যন্ত কি, এটার মধ্যে কিছুই হবে না। 0.8 থেকে 1 পর্যন্ত কিছুই হবে না। কম্পিউটার এই ভোল্টেজকে গ্রহণ করে না, বা কম্পিউটারকে এই ভোল্টেজ দিলে সে কিছুই বুঝবে না। কিন্তু যদি 0.8টা দেওয়া হয়, 0.8টা দেওয়া হলে কম্পিউটার সেটাকে 0 হিসেবে ভাববে। যদি 0.8 পাই তাহলে সেটাকে 0 হিসেবে ভাববে। কিন্তু যদি 1 ভোল্টেজ দেওয়া হয়, অর্থাৎ আমি যদি 1 ভোল্টেজ দিই, তাহলে কম্পিউটার সেটাকে কোনো কিছু হিসাবে বুঝতে পারবে না। এইটা হচ্ছে কি বলতো, আমাদের কম্পিউটারের কাছে 0 এবং 1 এই দুইটা ডিজিট পৌঁছানোর একমাত্র ওয়ে, সেটা হচ্ছে কি ইলেকট্রিক ভোল্টেজের মাধ্যমে। এবং এই ভোল্টেজটা পাঠানোর জন্য আমরা কি ব্যবহার করি বলতো, আমরা ট্রানজিস্টর ব্যবহার করি, আমরা লজিক গেট ব্যবহার করি, আমরা সার্কিট ব্যবহার করি। ওকে, মোহাম্মদ মইনুল হক লিখেছো, ভাই আমি লাইভ ক্লাসটা শেয়ার করেছি। ভেরি গুড, লাইভ ক্লাসটা শেয়ার করেছো। এখন তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যেন হচ্ছে তারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করতে পারে, বিকজ আজকে ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তারা যদি জয়েন করে তারা হচ্ছে নতুন কিছু শিখবে। আচ্ছা, মোহাম্মদ তালহা লিখেছো 0.7 ভোল্ট দেওয়া হয় তাহলে কি 0 হবে? হ্যাঁ, 0.7 ভোল্ট দেওয়া থাকলে সেটা 0 হিসেবে কাউন্ট করবে কম্পিউটার। 5-এর বেশি হলে কম্পিউটার সেটাকে কোনো ভোল্টেজ হিসেবে বুঝবে না, কম্পিউটার সেটাকে বুঝবে না। আর হচ্ছে তুমি এইভাবে অপশনালি দিতে পারবা না, 5 ভোল্ট এর বেশি তুমি দিতে পারবা না, বা হচ্ছে 0.8 ভোল্টের বেশি দিতে পারবা না, কারণ এটা তোমার কাছে নাই এই নিয়ন্ত্রণটা। এটা হচ্ছে ট্রানজিস্টরের মধ্যে, এটা কিসের মধ্যে, ট্রানজিস্টরের মধ্যে এটা সেট করা রয়েছে যে কোন বিটের সময় আমি কোন অক্ষর চাপলে তার জন্য কি কি ভোল্টেজ প্রসেসরের কাছে পৌঁছাবে। সুতরাং এখানে তুমি চাইলে ইচ্ছে মতো কী করতে পারবা না বলো তো, এই ভোল্টেজগুলা পাঠাতে পারবা না। এখন দেখো আমরা তাহলে দেখলাম যে 0 এবং 1কে কিভাবে আমরা কম্পিউটারের কাছে পৌঁছাতে পারি। ওকে, এখন দেখো, এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ডিজিটাল সিস্টেম, ডিজিটাল ডিভাইসের যে মূলত ডিজিট যেটা, সেটা সম্পর্কে কিছুটা জানলাম। এখন এই ডিজিটাল ডিভাইসে আমরা সাধারণত এক ধরনের অ্যালজেব্রা ব্যবহার করি, সেই অ্যালজেব্রার নাম হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রা। ডিজিটাল ডিভাইসে আমরা এক ধরনের অ্যালজেব্রা ব্যবহার করি যেটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এই বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে আমরা আমাদের কম্পিউটারের সকল কাজ আমরা করে থাকি। তো দেখো, আমি যদি এখন বুলিয়ান অ্যালজেব্রাতে যাই তার আগে আমি একটু কিছু ইতিহাস বলবো, সেটা একটু লিখে নিই। সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। অ্যালজেব্রা এর কথাটার সাথে তোমরা হয়তো সকলেই পরিচিত। বুলিয়ান অ্যালজেব্রা এই কথাটার সাথে তোমরা হয়তো সকলেই পরিচিত। এখন দেখো, তো বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে এটা কি, এটা হচ্ছে জর্জ বুল নামক একজন বিজ্ঞানী, জর্জ বুল নামক একজন বিজ্ঞানী এই অ্যালজেব্রাটা
আবিষ্কার করছিলেন। তো এই জন্যে তার নাম অনুসারেই এই অ্যালজেব্রাটার নাম হয়েছে কি বলতো, বুলিয়ান অ্যালজেব্রা। তো জর্জ বুল কে ছিলেন সেটা আমরা একটু দেখব। জর্জ বুল ছিলেন একজন ব্রিটিশ গণিতবিদ। তিনি অ্যাকচুয়ালি সর্বপ্রথম যে কাজটি করেন সেটা হচ্ছে যুক্তির মাধ্যমে গণিতের সাথে যুক্তির একটা সম্পর্ক স্থাপন করেন। সেটা কেমন, সেটা হচ্ছে দেখো আমরা যদি যুক্তির কথা বিবেচনা করি সেটা কি হতে পারে, সেটা আমি যদি হ্যাঁ এবং না এর মাধ্যমে কোনো কথা তোমাদের কাছে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে মনে করো যে আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম গতকাল কি সূর্য উঠেছিল, আমি তোমার কাছে এই কথাটা জিজ্ঞাসা করলাম। তাহলে তুমি উত্তর দিবে হতে পারে সেটা হ্যাঁ বা হতে পারে কি না। গতকাল কি সূর্য উঠেছিল, এটার উত্তর হলে কি হতে পারে, হতে পারে হ্যাঁ বা হতে পারে কি না। তো এই হ্যাঁ এবং না যদি যে কোনো একটা হতে পারে, তাহলে এখানে দেখো এই যে এখানে একটাই দুইটা মাত্র লজিক থাকবে, যুক্তি থাকবে, একটা কি হ্যাঁ আর একটা হচ্ছে না, দুইটা অপশান। তুমি দুইটা অপশানের বাইরে যে আর কোনো কিছু এখানে কি করতে পারবা না বলো তো, বলতে পারবা না। কিসে, যে যুক্তির সাথে গণিতের যে সম্পর্ক স্থাপন করা হয়েছিল সেটাতে। এবং এইটাকেই আমাদের যে সাধারণ গণিত বা আমরা যে স্বাভাবিক গণিত ব্যবহার করি, এই গণিতের সাথে যদি যুক্তির সম্পর্ক স্থাপন করা হয়, তাহলে আমরা যে গণিতের শাখা পাই সেটাই হচ্ছে কি বলতো, বুলিয়ান অ্যালজেব্রা। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আমরা দেখলাম যে গতকাল কি সূর্য উঠেছিল, এটা আমি একটা কোশ্চেন করেছি, সেটার অ্যান্সার হতে পারে হ্যাঁ অথবা না। তো জর্জ বুল এমন একটা গণিত পদ্ধতি আবিষ্কার করেছেন যেখানে তোমাদের শুধুমাত্র দুইটা যুক্তি থাকতে পারে, একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে না। তো এই হ্যাঁ এবং নাকে সেই সময়ে ব্যবহার করা হতো। তো পরবর্তী সময়ে এই হ্যাঁ এবং নাকে আমরা বাইনারি 0 এবং 1 দ্বারা কনভার্ট করি। তো আমি আবার একটু আমাদের আলোচনায় আসছি, তার আগে একটু তোমরা জানাও যে হচ্ছে তোমরা আমাদের পেইড ব্যাচে কি সম্পর্কে কেউ কিছু জানো কিনা, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও। তারপরে আমি আবার হচ্ছে আমাদের আলোচনায় ফিরছি। তোমরা একটু আমাকে জানাও যে হচ্ছে তোমরা আমাদের পেইড ব্যাচ সম্পর্কে কেউ কিছু জানো কিনা। তোমরা একটু কমেন্টে জানাও যে আমাদের পেইড ব্যাচ সম্পর্কে তোমরা কেউ কিছু জানো কিনা, এটা একটু কাইন্ডলি আমাকে জানাও। ওকে, এখন দেখো আমরা যেখানে ছিলাম সেটাতে হচ্ছে যে মোহাম্মদ তালা লিখেছো না, রিজিয়া পারভিন লিখেছো না। ওকে, সেটা সম্পর্কে আমি বলবো একটু পরে, সমস্যা নাই, তোমরা একটু থাকো, তারপরে হচ্ছে আমি জানাবো। আমি যেটা বলছি সেটা হচ্ছে, আচ্ছা তাহলে তোমাদের একটু কোর্স ডিটেইলসটা আমি বলে দিই, তারপরে হচ্ছে আমি তোমাদেরকে আবার আলোচনায় ফিরে আসবো। সেটা হচ্ছে আমাদের পেইড কোর্সটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য এবং সেকেন্ড ইয়ারের জন্য, 2 ইয়ারের জন্য, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা 2022 সালে পরীক্ষা দিবা, আর হচ্ছে সেকেন্ড ইয়ার যারা 2021 সালে পরীক্ষা দিবা তাদের জন্যে। তো যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তাদের জন্য আমাদের এই কোর্সটা হচ্ছে টোটাল 4 মাসের, 4 মাস এখানে পুরো বইটা কমপ্লিট করানো হবে, পুরো বই অর্থাৎ সম্পূর্ণ বই কমপ্লিট। এখানে তুমি পাবা টোটাল 48টি লাইভ ক্লাস, 48টি লাইভ ক্লাস। এবং সেকেন্ড ইয়ারের জন্য থাকবে হচ্ছে তোমার 2 মাসের কোর্স, এবং এখানে থাকবে হচ্ছে আলোচনা করা হবে শর্ট সিলেবাস নিয়ে, শর্ট সিলেবাস। এবং তোমাদের জন্য থাকবে হচ্ছে 24টি লাইভ ক্লাস, 24টি লাইভ ক্লাস। এটা হচ্ছে আমাদের কোর্স ডিটেইলস। তো
2022 সালে যারা অর্থাৎ ফার্স্ট ইয়ার যারা রয়েছে তাদের হচ্ছে 4 মাসের জন্য পুরো বইটা কমপ্লিট করানো হবে। 4 মাসের মধ্যে 48টা লাইভ ক্লাস থাকবে সেখানে, এবং এটার কোর্স ফি হচ্ছে আমাদের 1800 টাকা। টোটাল কোর্স ফি হচ্ছে কি 1800 টাকা। এরপর সেকেন্ড ইয়ারের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে শর্ট সিলেবাস, 24টি লাইভ ক্লাস। এইটার জন্য হচ্ছে তোমাদের পে করতে হবে 800 টাকা। এটার জন্য পে করতে হবে 800 টাকা। এখন দেখো রাজীব মাহমুদ লিখেছে, স্যার বাংলা পেইড ব্যাচ কবে থেকে আরম্ভ হবে? বাংলা পেইড ব্যাচ ঈদের পরে আরম্ভ হবে ইনশাল্লাহ, ঈদের পরে আরম্ভ হবে। ঈদের আগে আরম্ভ হওয়ার কোনো অপশান নাই, তবে আমরা নির্দিষ্ট কোনো ডেট এখন বলতে পারছি না। এখন দেখো তাহলে এখানে যে 1800 টাকা দিয়েছি আমি, এইটার তোমাকে প্রথম ধাপে 800 টাকা পে করতে হবে প্রথম 2 মাসের জন্য, এবং পরের 2 মাসের জন্য 1000 টাকা পে করতে হবে, অর্থাৎ তুমি 2 ধাপে টাকাটা পরিশোধ করতে পারবা। এটা হচ্ছে আমাদের কোর্স ডিটেইলস। কোর্স ডিটেইলসটা কি? ফার্স্ট ইয়ারের জন্য 4 মাসের কোর্স, পুরো বই কমপ্লিট করানো হবে, টোটাল 48টা লাইভ ক্লাস থাকবে, এমসিকিউ টেস্ট থাকবে, প্রতিদিন অ্যাসাইনমেন্ট থাকবে, এক্সাম থাকবে। তো এইটার জন্য তোমাদেরকে পে করতে হবে টোটাল 1800 টাকা। এবং যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের জন্য হচ্ছে টোটাল 2 মাসের কোর্স। তো এই 2 মাসের কোর্সে তোমাদেরকে শর্ট সিলেবাসটা কভার করানো হবে। আচ্ছা সুমি একটা যেটা বলেছো, তুমি একটু কমেন্টটা অফ রাখো, তুমি ইনফরমেশনটা জানো না, এই জন্য তুমি এটা লিখছো। আমাদের বাংলা কোনো পেইড ব্যাচ আরম্ভ হয় না, সে বাংলা পেইড ব্যাচের কথা আরম্ভ করছে। আমাদের আরম্ভ হয়েছে আইসিটি পেইড ব্যাচ, এটা বাংলা পেইড ব্যাচ না। এখন দেখো, তো যদি কেউ আমাদের ব্যাচে এনরোল করতে চাও বা ভর্তি হতে চাও, আমাকে কমেন্টে জানাতে পারো, বা হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ পেজে ইনবক্স করতে পারো। তো দেখো আমরা যেখানে ছিলাম সেখানে আবার একটু ফিরে যাই, যে আমরা ছিলাম বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে এমন এক ধরনের বীজগণিত যেটাতে যুক্তির সাথে আমাদের স্বাভাবিক গণিতকে সংযুক্ত করা হয়। যেটাতে কি করা হয়? যুক্তির সাথে আমাদের স্বাভাবিক গণিতকে সংযুক্ত করা হয়। তো এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে যে যুক্তির সাথে আমরা বললাম যে হ্যাঁকে আমরা 2টা যুক্তি পেয়েছিলাম, একটা হচ্ছে হ্যাঁ এবং আরেকটা হচ্ছে কি বলতো না। তো যখন পরবর্তীতে বাইনারি সংখ্যা আবিষ্কার করা হয় সে সময়ে হ্যাঁকে অন দ্বারা, হ্যাঁকে আমরা বলতে পারি সত্য, এটা বলতে পারি, আবার নাকে বলতে পারি মিথ্যা। এই যে এটা। তো আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে সূর্য কোন দিকে উঠেছিল, তো উঠেছিল কিনা এটা জিজ্ঞাসা করেছিলাম। সেইটার উত্তর যদি হ্যাঁ হতো তাহলে এটা কি বলতো, এই লজিকটা কি ছিল? এটা ছিল সত্য লজিক। আর যদি আমি বলতাম না তাহলে সেটা কি ছিল বলতো? সেটা ছিল মিথ্যা লজিক। অর্থাৎ সত্যের জন্য আমরা লিখবো 1 এবং মিথ্যার জন্য আমরা পাবো কি 0। এই যে হ্যাঁ এর জন্য হ্যাঁকে রিপ্লেস করা হয় 1 দ্বারা এবং নাকে রিপ্লেস করা হয় কি দ্বারা? 0 দ্বারা। তাহলে এই 0 এবং 1 এই 2টা সংখ্যাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার হ্যাঁ এবং না দ্বারা কি করেছি বলতো? রিপ্লেস করেছি। আচ্ছা গুডসের জন্য কি এই পেইড ব্যাচ দরকারি? ফাতেমা তো জোহরা লিখছো। অ্যাকচুয়ালি আপু গুডসের জন্য আমাদের এই পেইড ব্যাচটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ হচ্ছে যে আমাদের যে 4 মাসের কোর্সটা রয়েছে সেটা তোমাদের গুডসের পরীক্ষা হয়তো শেষ হয়ে যেতে পারে, এটা আমি এখন কনফার্ম বলতে পারছি না। কারণ আমাদের কোর্সটা শেষ হবে প্রায় তোমার মে, জুন, জুলাই, আগস্টে যে শেষ হবে, জুলাইতে যে শেষ হবে আমাদের এই কোর্সটা। তো ততদিন হয়তো তোমাদের এক্সাম আরম্ভ হয়ে যেতে পারে। এই জন্যই বলছি যে হচ্ছে তোমাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট না। তবে যদি পরীক্ষার আগে তোমাদের গুডসো এক্সাম হওয়ার আগে যদি হচ্ছে সুযোগ থাকে তাহলে তোমরা যে কোনো একটা অধ্যায় ভিত্তিক ওই ব্যাচের সাথে এনরোল করতে পারো। যে কোনো একটা অধ্যায়, যেমন হতে পারে যে তুমি 3য় অধ্যায়ে তোমার সমস্যা আছে সেটাতে তুমি এনরোল করতে পারো, 4র্থ অধ্যায়ে আছে সেটা করতে পারো। শুধুমাত্র যারা অ্যাডমিশন দিচ্ছে তাদের জন্য, অন্য কারোর জন্য না। এখন আরেকজন লিখেছো জুবাইদ মুন্সি, স্যার সায়েন্সের গ্রুপ সাবজেক্টের কোনো পেইড ব্যাচ আছে? সায়েন্সের গ্রুপ সাবজেক্টের কোনো পেইড ব্যাচ নাই ভাই এখন আপাতত। এটা আমরা আরম্ভ করবো ইনশাল্লাহ, কিন্তু সেটা একটু দেরি হবে, আমাদের প্রায় এখন 1 থেকে 1.5 মাস সময় লাগবে, তারপরে এটা আরম্ভ হবে। ওকে, তো দেখো আমরা এখানে লিখলাম কি যে হ্যাঁকে আমরা কি যা রিপ্লেস করেছিলাম, হ্যাঁকে রিপ্লেস করেছি অন দিয়ে,
এবং নাকে রিপ্লেস করেছি 0 দিয়ে। তো এটা হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রায়। তো বুলিয়ান অ্যালজেব্রার কিছু তোমার স্বতঃসিদ্ধ রয়েছে বা যে কাজগুলো রয়েছে সেটা আমরা একটু এখন দেখব। বুলিয়ান অ্যালজেব্রায় 3 ধরনের কাজ করে। বুলিয়ান অ্যালজেব্রা কয় ধরনের কাজ করে? 3 ধরনের। সেটা আমরা একটু বলে দিই। 1 নম্বরে হচ্ছে যৌক্তিক যোগ। 1 নম্বরে হচ্ছে যৌক্তিক যোগ, আর যদি এটাকে ইংরেজিতে লিখি তাহলে লজিক্যাল অর অপারেশন। লজিক্যাল অর অপারেশন। 2 নম্বর হচ্ছে যৌক্তিক গুণ। 2 নম্বরে হচ্ছে যৌক্তিক গুণ। এটা হচ্ছে কি লজিক্যাল অ্যান্ড অপারেশন। লজিক্যাল অ্যান্ড অপারেশন। আর সর্বশেষ হচ্ছে লজিক্যাল, আমরা যেটাকে বলি যৌক্তিক পূরক। যৌক্তিক পূরক এটাকে বলা যেতে পারে লজিক্যাল কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। এই 3 ধরনের কাজ আমরা সাধারণত দেখতে পাই কোথায় বলো তো? বুলিয়ান অ্যালজেব্রায়। বুলিয়ান অ্যালজেব্রাতে এই 3 ধরনের কাজ শুধুমাত্র করা হয় যে যৌক্তিক যোগ করা হবে, যেটাকে আমরা অর হিসেবে বলতে পারি, সেটাকে আমরা কি বলতে পারি? অর। যৌক্তিক গুণ করা হয় সেটাকে আমরা অ্যান্ড হিসেবে বলতে পারি, এবং যৌক্তিক পূরক আছে সেটাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে বলতে পারি। এখন দেখো লজিক্যাল অর অপারেশন দেখলাম, অ্যান্ড অপারেশন দেখলাম এবং লজিক্যাল কমপ্লিমেন্ট। আমরা এই 3টা অপারেশন দেখলাম, সেটা হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রার জন্য। আর একটু দেখব বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য দেখব, তারপরে আমরা এইটার একটু দেখব। বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো ধরনের তোমার আমরা যেটা সাধারণ বীজগণিতে পড়ি সেরকম এখানে কোনো তোমার লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ এগুলা নাই। এখানে শুধুমাত্র 2টা ডিজিট আছে, সেটা হচ্ছে 0 এবং 1। এছাড়া এখানে কোনো জ্যামিতিক এবং ত্রিকোণমিতিক টার্ম নাই। তো আমরা এখানে যেটা আছে সেই 2টা বলে দিলাম, সেটা হচ্ছে শুধুমাত্র কি বলতো তোমার যোগ 3টা, যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং যৌক্তিক পূরক। তো এখন আমরা দেখব সেই যৌক্তিক যোগ, যৌক্তিক পূরক এবং যৌক্তিক গুণের কাজগুলো কেমন বা এগুলা কিভাবে কাজ করে সেটা আমরা একটু এখন দেখব। আমি এটা মুছে দিচ্ছি। তোমরা একটু কমেন্টে জানাও তো যে হচ্ছে আমাদের ক্লাসগুলো তোমরা আগে কেউ কখনো দেখেছো কিনা। আর যারা আগের ক্লাসগুলো দেখো নাই, যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা হচ্ছে আমাদের পেজ থেকে দেখে নিতে পারো। আমাদের পেজে আগে প্রায় 18 থেকে 18টা ক্লাস রয়েছে। আইসিটি ক্লাস, বাংলা লাইভ ক্লাস রয়েছে 5টা, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আমরা 3য় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতির প্রতিটা টপিক করিয়েছি এবং খুবই ডিপলি, প্রত্যেকটা টপিকে খুবই ডিপলি করিয়েছি। তো তোমাদের যাদের সংখ্যা পদ্ধতিতে সমস্যা রয়েছে তারা 3য় অধ্যায়ের প্রথম অংশের এই প্লেলিস্টটা দেখতে পাবা আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে পাবা। তো দেখো এখন যেটা বলবো সেটা হচ্ছে আমরা একটু দেখব যে বুলিয়ান অ্যালজেব্রা। আচ্ছা সুমি আক্তার অর্থাৎ স্নেহা তুমি লিখেছো স্যার বৈশিষ্ট্যগুলো একটু বলেন। বৈশিষ্ট্যগুলো হচ্ছে এখানে শুধুমাত্র 2টা অঙ্ক ব্যবহার করা হয়, এক হচ্ছে 0 এবং 1। এক হচ্ছে কি 0 ও 1 এইটা ব্যবহার করা হয়। 2 নম্বরে হচ্ছে এখানে লগারিদম, ভগ্নাংশ। তাহলা লিখছো, হ্যাঁ আমি তোমাকে চিনতে পারছি, তাহলাকে আমি চিনি। তারপর দেখো এখানে শুধুমাত্র যোগ এবং গুণের মাধ্যমে সকল কাজ করা হয়। বৈশিষ্ট্যগুলো আমি একটু এখানে পাশে লিখে দিচ্ছি। যোগ এবং গুণের মাধ্যমে সকল কাজ করা হয়। এরপর হচ্ছে 3 নম্বরে রয়েছে, 3 নম্বরে হচ্ছে যে এতে কোনো ভগ্নাংশ, লগারিদম, ঋণাত্মক সংখ্যা এগুলা নাই। ভগ্নাংশ, লগারিদম, ঋণাত্মক সংখ্যা, বর্গ এগুলা বা হচ্ছে কাল্পনিক সংখ্যা এগুলা নাই।
এরপরে এখানে কোনো জ্যামিতিক ও ত্রিকোণমিতিক টার্ম নাই, এখানে কোনো জ্যামিতিক ও ত্রিকোণমিতিক টার্ম নাই, জ্যামিতিক ও ত্রিকোণমিতিক টার্ম নাই। আচ্ছা, মোহাম্মদ রাকিব হোসেন এবং রিজিয়া পারভিন লিখেছে ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাইদ স্যার এবং একই সাথে ইংরেজিতে সাইদ স্যার, অর্থাৎ তোমাকে এটা দুইটাই লিখতে হবে, পাশাপাশি লিখে সার্চ দিলে পেয়ে যাবে সাইদ স্যার, সাইদ স্যার, দন্ত সহায়িকা দীর্ঘই দ সাইদ আর শেষে হচ্ছে SAEED সাইদ। এভাবে লিখলে দুইটাকে একই সাথে লিখে সার্চ দিতে হবে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে। ওকে, এখন আমরা দেখব হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা যে দুইটা জিনিস করেছি, একটা হচ্ছে কি বলতো, যে তিনটা জিনিস দেখেছি। একটা হচ্ছে লজিক্যাল অর অপারেশন, লজিক্যাল অ্যান্ড অপারেশন এবং লজিক্যাল কমপ্লিমেন্ট অপারেশন। তো তোমাদেরকে আমি একটা অপশন দিব, সেটি হচ্ছে অপশন বলছি, তোমাদেরকে একটু বলবো যে তোমরা যারা হচ্ছে তোমাদের লজিক্যাল এই যে লজিক অপারেশন আমরা করতেছি বা ডিজিটাল ডিভাইস যে চ্যাপ্টারটা করতেছি, এটা তোমরা আগে কেউ করেছো কিনা এটা একটু কমেন্টে জানাতে, যে তোমরা এটা আগে কেউ করেছো কিনা, তোমাদের তোমরা যে কলেজে পড়ো বা হচ্ছে অনলাইনে যে ক্লাসগুলো করো সেখানে আগে করেছো কিনা এটা একটু আমাকে জানাও। সকলে একটু জানাও যে তোমরা আগে এটা করেছো কিনা। আর আজকের ক্লাসটা একটু বিরক্ত, মানে খুবই বেশি বিরক্তিকর হয়ে যাচ্ছে, কারণ এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই, যা কিছু বলতে হচ্ছে সবই তোমার হচ্ছে তাত্ত্বিক বিষয়, এই জন্য এখানে একটু বেশি কথা বলতে হচ্ছে, এই জন্য হয়তো তোমরা মজা পাচ্ছ না। আমি একটু আবার আমার এখান থেকে শেয়ার করে দিচ্ছি, বিকজ আমার যারা অ্যাডমিন ছিলেন তারা আজকে আনঅ্যাভেলেবল, সো আমাকে এখান থেকে সব কিছু করতে হচ্ছে। আমার অ্যাডমিনটা আজকে হচ্ছে ছুটিতে, বিকজ ঈদ চলে এসেছে, সো তারাও ঈদের ছুটিতে, সো আমাকে একটু সময় দিবে তোমরা, যে হচ্ছে আমি ক্লাসটা একটু শেয়ার করে দিই, তারপরে আবার আমার টপিকে ফিরে আসবো। তোমরা একটু আগে জানাও যে তোমরা এই চ্যাপ্টারটা আগে কে কে করেছো বা কে কে করো নাই, একটু কাইন্ডলি জানাও। ওকে, বেশিরভাগই লিখেছে হচ্ছে না করো নাই। আচ্ছা, সমস্যা নাই। তো দেখো, আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা এখন দেখব যৌক্তিক যোগের যে বৈশিষ্ট্য ছিল সেটা দেখব। যৌক্তিক যোগের ক্ষেত্রে এদের আচরণটা কেমন হবে সেটা আমরা একটু দেখব। বুলিয়ান অ্যালজেব্রাতে যৌক্তিক যোগ। আচ্ছা, তার আগে আমরা একটু বুলিয়ান চলক সম্পর্কে একটু ধারণা নিই। বুলিয়ান চলক, বুলিয়ান চলকটা কি আমরা জানি হচ্ছে যে তোমার আমাদের কাছে শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রাতে দুইটা ডিজিট রয়েছে, সেটা হচ্ছে 0 এবং 1। তো আমি যদি বুলিয়ান চলক হিসেবে সাপোজ এ একটা চলক হিসেবে আমি বিবেচনা করলাম, তাহলে এ এর মান 0 বা 1 যে কোনো একটা হতে পারে। এর মান হয় 0 হতে পারে, না হলে এর মান কি হতে পারে 1 হতে পারে। এটা হচ্ছে কি বলতো বুলিয়ান অ্যালজেব্রা। তো 0 বা 1 যে কোনো একটাই হতে পারে, এটা সমস্যা না, কিন্তু একই সাথে দুইটা হতে পারবে না, এটা হচ্ছে কথা। এ সমান যদি 0 হয় তাহলে এ সমান একই সাথে 1 হবে না, এটা হচ্ছে কথা। এখন দেখো, আমি এবার এখানে লিখছি যে মনে করো এটা আমি লিখলাম বুলিয়ান চলক, তাহলে বুলিয়ান চলকের একটা মান হবে হয় 0 হবে, না হলে 1 হবে। এরপরে যদি বুলিয়ান ধ্রুবের কথা বলি, সেটা হচ্ছে 0 এবং 1। আমরা যে আমাদের স্বাভাবিকভাবে ধ্রুবকের কথা চিন্তা করি সেটা হচ্ছে কি বলতো, যে এগুলো কনস্ট্যান্ট, অর্থাৎ যাদের মান কখনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা ধ্রুবক বলি। তো এখানে আমরা বলতে পারি যে a ইজ ইকুয়াল টু কি 0 এবং 1, এর মান 0 হতে পারে, তখন এটা এর জন্য নির্দিষ্ট যে এর মানটা কি শুধুমাত্র 0, এর মান এখন কি হতে পারবে না 1 হতে পারবে না। একজন লিখেছে যে হচ্ছে ঈদের ছুটি কতদিন। আচ্ছা, ঈদের ছুটি সম্ভবত আমাদের আগামী 5 দিন, অর্থাৎ ঈদের পরে আমরা 5 দিন পর থেকে আবার লাইভ ক্লাসটা আরম্ভ করব। আর আমাদের লাইভ ক্লাসের শিডিউল হচ্ছে, আমি একটু এখানে লিখে দিই,
বৈশিষ্ট্যটা মুছে দিয়ে আমি একটু লাইভ ক্লাসের শিডিউলটা এখানে লিখে দিই। লাইভ ক্লাসের শিডিউল হচ্ছে আমাদের শনি, সোম, বুধ 10:30 সকাল। এটাই হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস হয়, এবং রবি, মঙ্গল, বৃহস্পতি সকাল 10টায়। রবি, মঙ্গল, বৃহস্পতি সকাল 10টায় আমাদের হচ্ছে আইসিটি ক্লাস হয়। আইসিটি এটা হচ্ছে দুইটাই হচ্ছে সকালে। আর ঈদের পরে হয়তো সময় পরিবর্তন হতে পারে, সময় পরিবর্তন হলে আমি অবশ্যই তোমাদেরকে কনফার্ম করব বা জানাবো। তো দেখো আমরা কোথায় আছি, যে বুলিয়ান চলক এবং বুলিয়ান ধ্রুবক এই দুটো সম্পর্কে একটু ধারণা নিলাম, খুবই সামান্য, এটা একেবারে আপ টু দ্য মার্ক ধারণা না। আমরা এবার একটু যাবো হচ্ছে বুলিয়ান, তোমার হচ্ছে যোগ, বুলিয়ান অ্যালজেব্রায় যে আমরা যৌক্তিক যোগ দেখেছি তার একটু বিশ্লেষণ করব। যৌক্তিক যোগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা দেখব। এটা হচ্ছে যৌক্তিক যোগ। তো যৌক্তিক যোগের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে 0+0, বা এটাকে আমরা প্লাস না বলে অর বলতে পারি। 0 or 0 = 0, 0 or 1 = 1, 1 or 0 = 1, এবং 1 or 1 = 1। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যৌক্তিক যোগের ক্ষেত্রে। আর যৌক্তিক গুণের ক্ষেত্রে হচ্ছে, যৌক্তিক গুণের ক্ষেত্রে কি হবে? যৌক্তিক গুণের ক্ষেত্রে হবে 0 ডট বা 0 and is equal to 0, 0.1 is equal to 0, 1.0 is equal to 0, এবং 1.1 is equal to 1। তো এটা কিভাবে হয় এটা একটু আমরা প্রথমে দেখো, আমি যদি একটু বলি যে আমরা যে এটাকে একটু লজিকের মাধ্যমে উপস্থাপন করি অর্থাৎ যুক্তির মাধ্যমে দেখাই, তো মনে করো হচ্ছে যুক্তিটা এমন যে তুমি কোনো একটা আমাদের গ্রাম বা হচ্ছে আমরা যেখানে খেলাধুলা করি আমাদের পাড়া বা মহল্লাতে, বা তুমি যদি শহরে থাকো তাহলে যে কোনো একটা ছোট একটা এলাকা পরিসর বিবেচনা করতে পারো। তো সেখানে মনে করো তোমাদের হচ্ছে মারিয়া সুলতানা লিখেছো কালকে কি বাংলা ক্লাস হবে? হ্যাঁ, কালকে বাংলা ক্লাস হবে ইনশাল্লাহ। যে হচ্ছে 0 + 0 = 0, এটা আমি এই জন্য বোঝাচ্ছি। দেখো, মনে করো সেই টিমে চান্স পেতে গেলে, আমাদের একটা টিম রয়েছে, তো সেই টিমে চান্স পেতে গেলে কি করতে হবে বলো তো? হয় তোমাকে যে কোনো একটা মানে যোগ্যতা থাকতে হবে। একটা হচ্ছে তোমার ক্রিকেট নতুবা ফুটবল। আমি এখানে দিলাম ক্রিকেট, আর একটা হচ্ছে কি ফুটবল। এটা হচ্ছে এমন এক টিম, মনে করো এটা হচ্ছে এ নামক একটা টিম, আর এটা হচ্ছে বি নামক একটা টিম। তো এখানে যারা হচ্ছে এ টিমে রয়েছে তাদের প্লেয়ারদের বৈশিষ্ট্য এমন, যারা হচ্ছে সবাই একটু আবার ক্লিয়ারলি বুঝো যে এ নামক একটা টিম একটা এলাকায়, তো এখানে তারা একটা খেলাধুলার জন্য একটা ক্লাব প্রতিষ্ঠা করছে বা হচ্ছে কয়েকজন প্লেয়ার নিয়ে একটা টিম গঠন করছে। তো তাদের টিম গঠনের লজিকটা কি? তাদের টিম গঠনের লজিকটা হচ্ছে ক্রিকেট এবং ফুটবলের উপর ভিত্তি করে। আমি দেখো এখানে 0 দিয়েছি, যেটা 0 এর অর্থ হচ্ছে সে সেটা পারে না, সে সেটা পারে না, অর্থাৎ সি এর নিচে 0 অর্থাৎ সে ক্রিকেট খেলা একজন পারে না। এফ, সে হচ্ছে তোমার ফুটবল খেলাও পারে না, অর্থাৎ যে ক্রিকেট এবং ফুটবল কোনোটাই পারে না তাকে দলকে কি করা হবে না বলো তো? সিলেক্টেড করা হবে না। এই জন্য এখানে কি রয়েছে বলো তো? 0 রয়েছে। আমি আবার একটু বলি, মনে করো একটা টিম, সেটা হচ্ছে কি এ নামক একটা টিম, সেটাতে কয়েকজন প্লেয়ারকে নেওয়া হবে দুইটা বৈশিষ্ট্যের ভিত্তিতে, ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা, কে কোনটা ভালো পারে বা পারে না পারে এটার উপর ভিত্তি করে। তো একজন ব্যক্তি সে ক্রিকেট খেলা পারে না আবার ফুটবলও পারে না, তাহলে সে দলে চান্স পাবে না, এটা শিওর। এরপরে একজন ব্যক্তি সে ক্রিকেট খেলা পারে না কিন্তু ফুটবল খেলা পারে, অর্থাৎ সে অবশ্যই দলে চান্স পাবে। এরপরে হচ্ছে একজন ব্যক্তি যে ক্রিকেট পারে কিন্তু ফুটবল পারে না, সেও কি হবে বলো তো? দলে চান্স পেয়ে যাবে। আর সর্বশেষ যে সে হচ্ছে যে সে ক্রিকেট খেলাও পারে আবার ফুটবল খেলাও পারে, তাহলে সে অবশ্যই দলে কি চান্স পাবে। এটা হচ্ছে আমাদের বুলিয়ান অর অপারেশনের লজিক, অর্থাৎ আমরা এটা যুক্তি দিয়ে বোঝালাম, যুক্তি দিয়ে বোঝালাম যে
বুলিয়ান অরে যে কাজগুলো করা হয় এই 4টা কাজ করা হয় বুলিয়ান অর অপারেশনে বা যৌক্তিক যোগের ক্ষেত্রে, সেটা আমি তোমাদেরকে এখানে দেখালাম। যে আমি বললাম এ হচ্ছে একটা টিম, তার মধ্যে সেই টিমে প্লেয়ারদেরকে কানেক্ট করানো হবে দুইটা বৈশিষ্ট্যের ভিত্তিতে, একটা হচ্ছে ক্রিকেট খেলা এবং একটা হচ্ছে ফুটবল খেলা। তো একজন ব্যক্তি সে মনে করো ক্রিকেটও পারে না ফুটবলও পারে না, তাহলে তাকে নেওয়া হবে না দলে, অর্থাৎ 0 + 0 = 0, সেটা হচ্ছে যৌক্তিক যোগের ক্ষেত্রে। আবার একজন প্লেয়ার সে ক্রিকেট পারে না কিন্তু ফুটবল পারে, তাহলে অবশ্যই তাকে কি বলতো টিমে নেওয়া হবে। কোথায় নেওয়া হবে? টিমে নেওয়া হবে। এই যে এখানে দেখো 1 লিখেছি এই জন্যে। এরপরে দেখো আরেকজন বলেছি যে অর্থাৎ আমরা এখানে পাবো 0 + 1 = 1। এরপরে বলেছি 1 + 0 = 1, অর্থাৎ একজন প্লেয়ার ক্রিকেট খেলা পারে কিন্তু ফুটবল পারে না, অবশ্যই তাহলে সেও চান্স পাবে। তাই 1 + 0 = 1। সর্বশেষেরটা হচ্ছে আমাদের একটু সমস্যা মনে হতে পারে যে 1 + 1 = 1 কেন হয়েছে, কারণ সে ফুটবল খেলাও পারে ক্রিকেট খেলাও পারে, তাই তাকে দলে নেওয়া হয়েছে। আর বাইনারিতে কিন্তু 1 + 1 = 10 ছিল, এটা কিন্তু এখানে ডিফারেন্স। ওকে, এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা আমরা যুক্তির মাধ্যমে দেখলাম। তো আমি যৌক্তিক গুণটা একটু পরে দেখাই। আমি যুক্তির মাধ্যমে দেখালাম, এটা একটু সার্কিটের মাধ্যমে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা আসলে কি বোঝাচ্ছে। কিসের মাধ্যমে দেখাবো? একটুখানি সার্কিটের মাধ্যমে তোমাদেরকে দেখাই। আমি একটা সার্কিট অঙ্কন করি। আচ্ছা, এখানে আমাদের কাছে দুইটা সুইচ রয়েছে, এটা হচ্ছে কি দুইটা সুইচ। আমরা এখানে দুইটা সুইচ অঙ্কন করলাম, আর এখানে আমরা একটা বাল্ব দিচ্ছি। এখানে আমরা একটা কি দিব? বাল্ব বা লাইট, যেটা জ্বলবে। এই যে দেখো, এবং এটার নাম দিলাম হচ্ছে আমরা এ এবং এটার নাম দিলাম বি। আচ্ছা, এ না, এটার নাম দিলাম হচ্ছে সি আর এটার নাম দিলাম এফ। সি এবং হচ্ছে এটা এফ। তাহলে দেখো আমি যেটা বোঝাচ্ছিলাম এতক্ষণে, এটা আমরা এতক্ষণে যুক্তি দিয়ে বুঝেছি যে 0 + 0 হলে 0, অর্থাৎ কোনো প্লেয়ার ক্রিকেট ফুটবল দুইটাই না পারলে সে দলে চান্স পাবে না। এখন দেখো আমি এখানে মূলত এটা দিয়ে কারেন্টের প্রবাহকে বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি? কারেন্টের প্রবাহকে বোঝাচ্ছি। তাহলে যদি এখান থেকে আমরা বিদ্যুৎটাকে প্রেরণ করি, যদি আমরা এটাকে কানেক্ট করি আমরা এটার মান ধরবো 1, আর যদি এটা খোলা থাকে তাহলে তার মান ধরবো 0। কি বললাম? যদি এটা কানেক্ট করি তাহলে তার মান হবে 1, আর যদি খোলা থাকে তাহলে তার মান হবে 0। এখন দেখো প্রাথমিক অবস্থায় দুইটাই কি আছে? 0, অর্থাৎ দুইটাই খোলা আছে না, আমি কিন্তু এদেরকে কানেক্ট করি নাই। যখন কানেক্ট করি নাই তাহলে তো বিদ্যুৎ এই পাশ দিয়ে কি হবে না? প্রবাহিত হবে না। তাহলে তোমরা একটু জানাও তো যে আমরা যদি দুইটাই খোলা রাখি বাল্ব কি জ্বলবে? এটা একটু বলো তো। এই পাশ দিয়ে কিন্তু বিদ্যুৎ যেতে পারছে না, এখানে কিন্তু আটকে গেছে, এখানে থেমে গেছে, অর্থাৎ দুইটাই 0, আমি একটাও কানেক্ট করি নাই। তাহলে কি বাল্ব জ্বলবে? সকলে একটু কমেন্টে জানাও তো যে আমি যদি দুইটাকেই খোলা রাখি তাহলে বাল্ব জ্বলবে কিনা, এটা একটু কমেন্টে জানাও তোমরা। সকলেই একটু জানাও কমেন্টে যে এটা ক্ষেত্রে বাল্ব জ্বলবে কিনা। আচ্ছা, অনেকেই লিখছো যে না, এবং এটাই হবে রাইট অ্যান্সার, যে হচ্ছে বাল্ব জ্বলবে না। কেন বলো তো বাল্ব জ্বলবে না? কারণ হচ্ছে এই বিদ্যুৎ তো এই পাশ থেকে এখানে প্রবাহিত হতে পারবে না, যদি প্রবাহিত না হয় তাহলে এই বাল্বটা জ্বলতে পারবে না। যেহেতু বাল্ব জ্বলতে পারবে না তাই এটার মান কি হবে? 0। তাই আমরা বলেছি কি 0 + 0 = 0, অর্থাৎ দুইটা পয়েন্টই যদি খোলা থাকে কানেক্ট না করা হয় তাহলে বাল্ব জ্বলবে না। এটা হচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে লিখলাম। এরপরে দেখো দ্বিতীয় নম্বরে ছিল হচ্ছে 0 আর 1, অর্থাৎ একটা খোলা থাকবে আর একটা কি থাকবে, সরি একটা কানেক্ট করব না আর একটাকে কানেক্ট করব। তাহলে সি হচ্ছে কানেক্ট করব না আর এফ কে কানেক্ট করে দিবে। এই যে এফ কে কানেক্ট করে দিলাম, মানে এটার ভ্যালু এখন কত? এটা ভ্যালু হচ্ছে এখন 1। দ্বিতীয় ক্ষেত্রে কি দেখলাম? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। সি হচ্ছে কানেক্ট করা হয় নাই কিন্তু এফ কে কানেক্ট করা হয়েছে, তাহলে আমি সি কে কানেক্ট করিনি কিন্তু এফ কে কানেক্ট করেছি। এবার একটু বলো তো যে হচ্ছে বাল্ব জ্বলবে কিনা।
এবার বলো যে বাল্ব জ্বলবে কিনা। যদি আমি শুধুমাত্র হচ্ছে এফ কে কানেক্ট করলে বাল্বটা জ্বলবে কিনা সকলে একটু জানাও তো কমেন্টে। রাবেয়া আক্তার বৃষ্টি লিখেছো জ্বলবে। আচ্ছা, এরপরে নিশাত জাহান লিখেছো জ্বলবে। সোমায়া চৈতি হ্যাঁ জ্বলবে, হ্যাঁ এক্স্যাক্টলি। অর্থাৎ আমি যদি সি কে কানেক্ট না করি কিন্তু এফ কে যদি কানেক্ট করি তাহলে কি হবে বলো তো, বাল্বটা জ্বলবে। তো এই জন্যেই আমরা এখানে বলবো যে 0 + 1 = 1। যেহেতু বাল্ব জ্বলবে তাই জন্য এটার ফলাফল কি হবে, 1 হবে। আচ্ছা, সুমায়া চৈতি লিখেছো জ্বলবে। আল মানসিব লিখেছো জ্বলবে। সবুজের বুকে লাল আইডি থেকে লিখেছো জ্বলবে। তালহা লিখেছো না, তুমি ভুল বলেছো তালহা। আজ মানসিব তুমি লিখেছো জ্বলবে। অ্যারাবিক অক্ষরে লেখা একটা আইডি, আমি পড়তে পারছি না, বলেছো জ্বলবে। এরপরে আরও কয়েকজন বলেছো, নাদিয়া ইসলাম নীলা জি, সুমি আক্তার হ্যাঁ, টিও দেবদার জ্বলবে। মাইদা মশির জামিয়া জ্বলবে। WRP রিয়াদেন সিসি কি এটা আইডি আমি জানি না, তুমিও বলেছো হোম জ্বলবে। মোহাম্মদ ওয়াজিউল্লাহ লিখেছো জ্বলবে। আফিয়া জাহিন লিখেছো জ্বলবে। বাবুল খান রাজ লিখেছো জ্বলবে। হুমায়রা আদিবা লিখেছো জ্বলবে। রিজিয়া পারভিন লিখেছো হোম। মোহাম্মদ রহিম লিখেছো হোম। আচ্ছা, আরিফ হোসাইন লিখেছো এইখানে কি অনলি ইন্টারে ব্যাচ। হ্যাঁ, এখন আপাতত শুধুমাত্র আমাদের এসএসসির ব্যাচ আছে, কিন্তু আমাদের এসএসসির ব্যাচটাও কয়েকদিন পর থেকে চালু হবে। এবং সেটা হচ্ছে তোমরা সেই ক্ষেত্রে আরেকটা পেজ ফলো করতে পারো, সেটার নাম হচ্ছে আসাদ স্যার। যারা এসএসসিতে রয়েছে তারা এই পেজটাকে ফলো করতে পারো, এইখান থেকে তোমরা আপডেট পাবে। আসাদ স্যার এই পেজটা তোমরা ফলো করো, তাহলে এইখান থেকে পাবে। এটা তোমরা ফেসবুকে আসাদ স্যার লিখে সার্চ দিলেই হচ্ছে এই পেজটা পেয়ে যাবে। ওখানে এসএসসি রিলেটেড সব আপডেট দেওয়া হবে, যে কবে থেকে ব্যাচ আরম্ভ হচ্ছে এটা। এখন দেখো, আমরা দুইটা ক্ষেত্রে করলাম। একটা হচ্ছে প্রথমটা যদি দুইটাই কি থাকে বলো তো, কানেক্ট না করা হয়, এইটার ক্ষেত্রে করলাম। আর একটা হচ্ছে একটা কানেক্ট করা থাকবে আর একটা কানেক্ট করা থাকবে না। এরপর দেখো, আমরা তৃতীয় অপশানে যাব, হচ্ছে সি কে কানেক্ট করব কিন্তু এফ কে কানেক্ট করব না। সি কে কি করব, কানেক্ট করব কিন্তু এফ কে কানেক্ট করব না। তাহলে একটু এখানে লিখি দেখো, সি কে কানেক্ট করলাম, অর্থাৎ এটা হচ্ছে 1, কিন্তু এফ কে কানেক্ট করলাম না। তাহলে কি বাল্ব জ্বলবে? এবার একটু জানাও তো, আমি যদি সি কে কানেক্ট করি কিন্তু এফ কে কানেক্ট না করি তাহলে কি বাল্ব জ্বলবে? এরপর আরও কয়েকজন লিখেছিলে, মার্জিনা শিমু হ্যাঁ, জয়দেব রয় হ্যাঁ, মমিনুল ইসলাম জ্বলবে, এটা আগের অ্যান্সার। শাহালুম আহমেদ না, তোমারটা ভুল। আইনুল সাহা লিখেছো হ্যাঁ। আচ্ছা, এরপরে যে আমি আবার একটা করতে দিয়েছি, মাসুমা তুহিন লিখেছো হুম। রেহনুমা আক্তার সিমি না, ভুল হয়েছে তোমার। সবুজের বুকে লাল আইডি থেকে জ্বলবে। আচ্ছা, রাজীব মাহমুদ লিখেছে যোগের ক্ষেত্রে কোনো একটা পজিটিভ সাইন থাকলেই জ্বলবে। হ্যাঁ, তুমি একেবারে জিস্ট কথাটা বলেছো, আমি সেখানেই যাব। আফিয়া জাহিন লিখেছো জি জ্বলবে। রহিম লিখেছো না, ভুল। মোহাম্মদ তালা লিখেছো জ্বলবে। দেখো, আমি যদি সি কে কানেক্ট করি, বিদ্যুৎ কিন্তু এই পাশ দিয়ে ঠিকই এই পাশ দিয়ে প্রবাহিত হয়ে এই বাল্বটাকে জ্বালিয়ে সে কী করবে, বর্তনীটা পূর্ণ করবে। তাহলে এখানে কি হলো দেখো, এখানে হলো যদি একটা কানেক্টেড থাকে কিন্তু আরেকটা ডিসকানেক্টেড থাকে, তবুও বাল্বটা কি হবে, জ্বলবে। অর্থাৎ আমরা দেখো এই তিনটাতে কমপ্লিট করলাম। এবার হচ্ছে আমাদের লাস্ট অন, সেটা হচ্ছে তোমাদের যদি দুইটাই অন থাকে, অর্থাৎ দুইটাই যদি আমি কানেক্ট করি তাহলে কেমন হবে। আমি একটু এটা মুছে দিয়ে হচ্ছে আবার একটু সুন্দর করে আঁকি। যদি দুইটা সুইচই কানেক্ট করা হয় তাহলে কি হবে, যদি দুইটা সুইচই কানেক্ট করা হয় তাহলে কি হবে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। দেখো, আমি এটাও কানেক্ট করে দিলাম, এটাও কানেক্ট করে দিলাম, তাহলে এটাও হচ্ছে এখন 1, এটাও 1। দুইটা কানেক্ট করে দিলে অবশ্যই বিদ্যুৎ কি হবে বলো তো, দুই পাশ দিয়ে প্রবাহিত হয়ে এটা কি হবে, জ্বলবে। অর্থাৎ আমি যদি শেষেটা লিখি, সেটা হচ্ছে 1 + 1 = কি হবে, 1 + 1 = 1 হবে। সো এইটা হচ্ছে কি বলতো, ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক যোগ করব, সেখানে আমাদের এই 4টা অপারেশনের কাজ করতে হবে। তো একেবারেই জিস্ট কথা যেটা, সেটা হচ্ছে যদি যোগের ক্ষেত্রে কোনো একটাতে 1 থাকে, অর্থাৎ যোগ বলতে যৌক্তিক যোগের ক্ষেত্রে
যৌক্তিক যোগের ক্ষেত্রে কোনো একটা ডিজিট যদি 1 হয় তাহলে এর আউটপুটটাও কি হবে বলো তো 1 হবে। এটা কি ক্লিয়ার? যদি যে কোনো একটা ডিজিট 1 হয় তাহলে এর আউটপুটটাও কি হবে 1 হবে। এটা হচ্ছে যৌক্তিক যোগের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে। এখন দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যৌক্তিক যোগের জন্য এটা দেখলাম। তো আমি একটু একটা কথা লিখে দিই, সেটা হচ্ছে তোমরা একটু সবাই এই জিস্ট কথাটা লিখে নাও যে যৌক্তিক যোগের ক্ষেত্রে যৌক্তিক যোগের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো যে, এটা একটু সবাই লিখে নাও, কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট অবশ্যই 1 হবে। আউটপুট অবশ্যই কি হবে 1 হবে। এটা একটু সবাই লিখে নাও যে যৌক্তিক যোগের ক্ষেত্রে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট অবশ্যই 1 হবে। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে যৌক্তিক যোগের ক্ষেত্রে। তো দেখো, যৌক্তিক যোগের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখলাম। আমি আরেকটু আলোচনা করব। এই সার্কিটটা আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি দেখো এখানে তোমাদেরকে বললাম যে মনে করো একটা ইনপুট এভাবে দেওয়া হয়েছে 1 + 0 + 1 + 1 এভাবে দেওয়া হয়েছে। এইটার মান কত হবে একটু বলো তো, সবাই একটু কমেন্টে জানাও যে এইটার মান কত হবে। এটা মনে করো অর গেটের মাধ্যমে আমরা এটাকে বা হচ্ছে যৌক্তিক যোগের মাধ্যমে কানেক্ট করেছি, তাহলে এইটার মান কত হবে সকলে একটু জানাও। আমি যেটা দিয়েছি এখন এইটার মানটা কত হবে এটা একটু সকলেই জানাও। সবুজের বুকে লাল এআইডি থেকে লিখেছো 1, সুমায়া চৈতি লিখেছো 1, রনি সরকার অপু লিখেছো 1, শাহালুম আহমেদ লিখেছো 1, রিজিয়া পারভিন 1, টিও দেবদাস 1, রাবিয়া আক্তার বৃষ্টি লিখেছো 1, তালহা লিখেছো 1, সুমি আক্তার লিখেছো 1, আফিয়া জাহিন 1, ওকে। মানিষা বড়াল তুমি লিখেছো 1। তো যারাই 1 লিখেছো তাদের অ্যান্সারটা কি হয়েছে বলো তো, সঠিক হয়েছে। বিকজ এখানে কি আছে বলো তো, একের অধিক কি রয়েছে 1 রয়েছে। আমরা বলেছিলাম যে কোনো একটা 1 থাকলেই কি, যে কোনো একটা যদি 1 থাকে সেটাকেই আমরা কি বলতে পারবো, সেটাকেই আমরা বলতে পারবো যে এটা হচ্ছে কি একটা এর আউটপুটটা 1 আসবে। ওকে, দুর্জয় বিশ্বাস লিখেছে 1, তানহা ইসলাম লিখেছে 1, এরপরে হচ্ছে জেসন বাঁধন লিখেছে 1, সজীব রায় 1, এরপরে বাবুল খান রাজ লিখেছে 1। ভেরি গুড। তো যারা এখনও আমাদের ক্লাসটা শেয়ার করো নাই তাদেরকে বলবো যে ক্লাসটা শেয়ার করে দাও। বিকজ তোমরা যারা হচ্ছে তোমাদের ফ্রেন্ডরা রয়েছে তাদের বেশিরভাগ অনেকেরই ডিজিটাল ডিভাইস নিয়ে সমস্যা রয়েছে। আশা করি আমাদের ক্লাসটা দেখলে তাদের কিছুটা হলেও উপকার হবে। আর যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাকে আমাদের এই পেজে ইনবক্স করতে পারো। পেইড ব্যাচ সম্পর্কে আমি ইতিমধ্যে বলেছি। ফার্স্ট ইয়ারের জন্য পেইড ব্যাচ হচ্ছে টোটাল 4 মাসের মধ্যে পুরো কোর্সটা কমপ্লিট করানো হবে এবং সেখানে তোমাদের কোর্স ফিটা হচ্ছে 1800 টাকা। কোর্স ফিটা হচ্ছে কত? 1800 টাকা। আচ্ছা, তোমরা এখনও অ্যান্সার জানাচ্ছ। রামিয়া শেখ লিখেছো হয়েছে, ওয়াজিউল্লাহ, শরীয়ত ইসলাম, অজন্তা সরকার, এসডি সনাতন, রেহনুমা আক্তার সিমি, মাসুমা তরিন। তোমরা যারা 1 লিখেছো সকলে অ্যান্সারটাই সঠিক হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যৌক্তিক গুণের বেলায় এগুলা কেমন হবে সেটা আমরা একটু দেখব। যৌক্তিক যৌক্তিক গুণের ক্ষেত্রে আমরা লিখেছিলাম একটু আগে 0.0 = 0, 0.1 = 0, 1.0 = 0 এবং 1.1 = 1। এই ডটটা কিন্তু বা গুণটা কিন্তু স্বাভাবিক গুণ না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যৌক্তিক গুণ। এটা হচ্ছে যৌক্তিক গুণ। তো এখন দেখো, আমি যৌক্তিক গুণে যাওয়ার আগে একটু পেইড ব্যাচ সম্পর্কে আবার একটু বলি। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের ব্যাচটা ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে, অর্থাৎ 2টা ক্লাস আমরা ইতিমধ্যে আমাদের হয়ে গেছে। সো যারা ফার্স্ট ইয়ারে পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, ফার্স্ট ইয়ারের জন্য এই ব্যাচে হচ্ছে তোমাদের
4 মাসে, টোটাল 4 মাসে সম্পূর্ণ বইটা কমপ্লিট করানো হবে। 4 মাসে সম্পূর্ণ বইটা কমপ্লিট করানো হবে এবং তোমাদের সেটার জন্য কোর্স ফি হচ্ছে 1800 টাকা, যেখানে তুমি পাবা 48টা লাইভ ক্লাস, প্রতি সপ্তাহে 3টি করে লাইভ ক্লাস থাকবে, প্রতি সপ্তাহে 3টি করে লাইভ ক্লাস থাকবে এবং প্রতিটা ক্লাসের ক্লাস ডিউরেশন থাকবে 1.5 থেকে 2 ঘন্টা অবশ্যই, বিকজ 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস আমরা এই কারণে নিব, আমরা প্রতিটা টপিকই ডিটেইল পড়াবো এবং সবাই যতক্ষণ না পর্যন্ত সেটা ক্লিয়ারলি বুঝছে আমরা সেটা চেষ্টা করব বোঝানোর। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের পেইড ব্যাচের জন্য। তোমাদেরকে এর জন্য প্রথমে প্রাথমিকভাবে 800 টাকা পে করতে হবে এবং পরবর্তী ধাপে 1000 টাকা পে করতে হবে। প্রথম 2 মাসের জন্য 800 টাকা এবং পরবর্তী 2 মাসের জন্য 1000 টাকা। তো যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের ইনবক্স করতে পারো। এখন আমি আমাদের আবার টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে 0.0 = 0, 0.1 = 0, 1.0 = 0 এবং 1.1 = 1। এটাকে আমরা একটু আবার একটা যুক্তির মাধ্যমে উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে বি নামক একটা টিম, যেখানে তারা প্লেয়ার চুজ করবে 2টা বৈশিষ্ট্যের ভিত্তিতে। এখানে এটা হচ্ছে কি বি নামের একটা টিম, যেখানে তারা তাদের প্লেয়ারকে চয়েস করবে 2টা বৈশিষ্ট্যের ভিত্তিতে। একটা হচ্ছে ক্রিকেট বৈশিষ্ট্য, অর্থাৎ সে ক্রিকেট খেলা পারে কিনা, আর একটা হচ্ছে ফুটবল খেলা পারে কিনা। তো এখানে বৈশিষ্ট্যটা কেমন দেখো, সেটা হচ্ছে এই যে 0 মানে হচ্ছে সে এটা পারে না, অর্থাৎ আমি সি এর নিচে 0 দিয়েছি, মানে একজন ব্যক্তি সে ক্রিকেট খেলা পারে না, এফ সে এফ এ দেখো 0 আছে, সে ফুটবল খেলাও পারে না। লাইভ ক্লাস কিসে নেওয়া হবে, জুমে নাকি এফবিতে? জুম এবং এফবি দুইটাতেই, মূলত জুমেই ক্লাসটা নেওয়া হয় যেন তোমরা সুন্দরভাবে আমাদের সাথে ইন্টারাক্ট করতে পারো, এই জন্য এফবিতেও লাইভে নেওয়া হয়, একই সাথে জুম এবং ফেসবুকে দুইটাতেই ক্লাস নেওয়া হয়। রাজীব মাহমুদ লিখেছো স্যার ক্লাস টাইম কখন, কয়টা ক্লাস হয়েছে ব্যাচে? ব্যাচে 2টা ক্লাস হয়েছে মাত্র, আমাদের 8 তারিখ থেকে কোর্সটা আরম্ভ হয়েছে, 8 তারিখ এবং 10 তারিখ 2টা ক্লাস হয়েছে এবং ক্লাসের সময় হচ্ছে সন্ধ্যার পরে 7:30 থেকে আমাদের ক্লাস আরম্ভ হয়। আর ঈদের আগে একটা মাত্র ক্লাস হবে, সেটা হচ্ছে আগামীকালকে, এবং তারপরে হচ্ছে আমাদের ঈদের কয়েকদিন পরে 5 দিন পর থেকে আবার ক্লাসটা আরম্ভ হবে। তো যারা এখনও আরম্ভ করে নাই তারা হচ্ছে মোহাম্মদ রহিম লিখেছে স্যার কী করে ভর্তি হবো, টাকা কী করে দেবো একটু বলেন প্লিজ। হচ্ছে দেখো এখানে যে কমেন্ট করা আছে, তোমার একটা সাহিদ স্যারের পেজ থেকে যে পেইড ব্যাচে ভর্তি হতে পেজে ইনবক্স করো, ওই পেজে যদি তুমি একটু ইনবক্স করো তাহলে হচ্ছে তোমাকে ওখানে প্রসেসটা বলে দেওয়া হবে যে তোমাকে কিভাবে ভর্তি হতে হবে। ওকে, এখন দেখো আমি যেটা বলছি, যেটা যৌক্তিক গুণের ক্ষেত্রে এখানে 2টা বৈশিষ্ট্য কাজে লাগানো হবে। রিজিয়া পারভিন লিখেছে ঈদের পর কি লাইভ ক্লাস হবে না? হ্যাঁ, ঈদের পরে লাইভ ক্লাস হবে, ফ্রি লাইভ ক্লাসগুলো হবে, কিন্তু আপু সমস্যা হচ্ছে ফ্রি লাইভ ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে করাবো না, অর্থাৎ তোমার হচ্ছে যে একটা টপিক এখান থেকে, একটা টপিক অন্য জায়গা থেকে, এইভাবে, এই জন্যে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে না। তবে যে কয়টা ক্লাস নিব সে কয়টা সুন্দরভাবেই নিব, এটা শিওর, কিন্তু তোমার যদি সিকোয়েন্সটা মেনটেন না থাকে তুমি কিছুই বুঝতে পারবে না। সো এই জন্য বলবো, যদি আইসিটিতে ল্যাকনেস থাকে অবশ্যই আমাদের পেইড ব্যাচটাতে ভর্তি হয়ে যাও, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এখন দেখো আমি এখানে বলছি যে বি একটা টিম, যারা প্লেয়ার নিবে 2টা বৈশিষ্ট্যের ভিত্তিতে, একটা প্লেয়ার সে ক্রিকেট খেলা পারে কিনা এবং একটা প্লেয়ার সে ফুটবল খেলা পারে কিনা। তো প্রথমে যে ব্যক্তিকে আমরা পেয়েছি দেখো সে ক্রিকেট খেলাও পারে না, ফুটবল খেলাও পারে না, এই জন্য তাকে কি দলে নেওয়া হয় নাই, এই জন্য তাকে টিমে নেওয়া হয়নি। কি বললাম, এই এক্সটা কিন্তু আমি বোঝানোর জন্য দিচ্ছি ক্রসটা। একটা বললাম যে একজন প্লেয়ার সে ক্রিকেট খেলাও পারে না, ফুটবল খেলাও পারে না, এই জন্য তাকে টিমে নেওয়া হয় নাই। 2 নম্বর যে প্লেয়ার আসছে সেটার ক্ষেত্রে দেখো যে 0-1, অর্থাৎ একজন প্লেয়ার ক্রিকেট খেলতে পারে না কিন্তু ফুটবল খেলতে পারে, দেখো তাকেও দলে নেওয়া হয় নাই, অর্থাৎ সে কি ক্রিকেট খেলা পারে না এই জন্য 0 দিয়েছি, ফুটবল খেলা পারে এই জন্য 1 দিয়েছি, কিন্তু তাকে দলে নেওয়া হয় নাই এই জন্য এটা 0 দিয়েছি, যেহেতু দলে নেওয়া হয় নাই তাই, অর্থাৎ সেও সিলেক্ট হয় নাই দলে। এরপরে দেখো, এরপরে হচ্ছে
যে ব্যক্তি সে ক্রিকেট খেলা পারে, অর্থাৎ তার জন্য দেখো অন আছে কিন্তু ফুটবল খেলা পারে না, তাকেও কি করা হয় নাই, দলে নেওয়া হয় নাই, এটাও বাদ। সর্বশেষ যে ব্যক্তি আছে, দেখো সর্বশেষ যে আছে সে ক্রিকেট খেলাও পারে ফুটবল খেলাও পারে, এই জন্য তাকে দলে নেওয়া হয়েছে। সে ক্রিকেট খেলাও পারে ফুটবল খেলাও পারে, এই জন্য তাকে দলে নেওয়া হয়েছে। এটা হচ্ছে যুক্তি দিয়ে বোঝানো, এটা হচ্ছে যুক্তি দিয়ে বোঝানো। যুক্তি দিয়ে বোঝানো বলতে কি, যে হচ্ছে আমরা দেখলাম যে যদি আমরা যৌক্তিক গুণের ক্ষেত্রে প্রত্যেকটা ইনপুট যদি 1 না থাকে তাহলে আউটপুটে 1 আসবে না, বা যে কোনো একটা যদি 0 হয়, ইনপুটে যদি যে কোনো একটা 0 হয় আউটপুটটা কি হবে বলো তো, আউটপুটটা 0 হয়ে যাবে। যদি যে কোনো একটা 0 হয় আউটপুটও 0 হবে, এটা যৌক্তিক গুণের ক্ষেত্রে। এবং এটা আমরা এখন এখানে যুক্তির মাধ্যমে দেখলাম, এটা একটু আমরা এবার সার্কিটের মাধ্যমে দেখব, তাহলে এটা বোঝা যাবে। আচ্ছা, একজন লিখেছ যে হচ্ছে এটা কোন ক্লাসের জন্য, এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্যই। আচ্ছা, তানহা ইসলাম লিখেছ স্যার বুঝি নাই। আচ্ছা, এরপরে যদি না বুঝো কি করে আর বলবো বলো তো, যে একটা টিমে একটা প্লেয়ার নেওয়া হবে, তো প্লেয়ারগুলোকে দুইটা বৈশিষ্ট্যের ভিত্তিতে নেওয়া হবে, একটা হচ্ছে ক্রিকেটীয় বৈশিষ্ট্য আর একটা ফুটবল বৈশিষ্ট্য। সেটা হচ্ছে যে এখানে তোমাকে ক্রিকেটে সে পারে না ফুটবলও সে পারে না, তাই তাকে নেওয়া হয় নাই। এটাতে ক্রিকেট সে পারে না কিন্তু ফুটবল সে পারে, তাও নেওয়া হয় নাই। 3 নম্বরে হচ্ছে সে ক্রিকেট পারে কিন্তু ফুটবল পারে না, তবুও তাকে নেওয়া হয় নাই। শেষেরটা হচ্ছে যে ক্রিকেটও পারে ফুটবলও পারে, এই কারণে তাকে নেওয়া হয়েছে। অর্থাৎ যেটা যুক্তি দিয়ে মূলত বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে যদি ইনপুটে যে কোনো একটা 0 থাকে, যদি ইনপুটে কি হয় যে কোনো একটা 0 থাকে, তাহলে আউটপুটটা অবশ্যই কি হবে, 0 হবে। এবং অন হতে গেলে প্রতিটা ইনপুটের প্রতিটা মানই অন হতে হবে, তাহলে আউটপুট অন হবে। এটা হচ্ছে কি যৌক্তিক গুণ। এখন দেখো আমরা এটা লজিকের মাধ্যমে বুঝলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু সার্কিটের মাধ্যমে দেখব, সার্কিটের মাধ্যমে এটা কিভাবে আমরা বোঝাইতে পারি সেটা একটু দেখো। আমরা এতক্ষণ যুক্তি দিয়ে দেখেছি, এবার আমরা দেখব হচ্ছে সার্কিটের মাধ্যমে। বাবুল খান রাজ লিখেছো 4 মাসে 18টা কয়টা সাবজেক্ট কমপ্লিট হবে? একটা সাবজেক্ট ভাই, এখানে শুধুমাত্র আইসিটি। 1800 টাকায় 4 মাসে কমপ্লিট করবা, আর কয়টা সাবজেক্ট নিবা বলো তো ভাইয়া? সেটা যদি হচ্ছে তুমি নাও তাহলে তো সে মানে পড়াশোনা বাদে অন্য কিছু হবে। যাই হোক, যদি কেউ কোর্স করতে চাও হচ্ছে আমাকে ইনবক্স করতে পারো। মোহাম্মদ রহিম লিখে স্যার আমি একটা কথা বুঝতেছি না, ফ্রি ক্লাস বলছেন আবার মাসে টাকা বলছেন, এটা আমি বুঝতেছি না, একটু বলবেন। তুমি এখন যেটা করতেছো এটা ফ্রি ক্লাস, এটা রবি মঙ্গল বৃহস্পতি হয়, আর আরেকটা আছে আমাদের আলাদা পেইড ব্যাচ, সেখানে ভর্তি হতে হবে, টাকা দিতে হবে, এটা হচ্ছে ডিফারেন্স। ওকে, এখন দেখো আমি এই ডিজাইনটা করলাম, সেটা হচ্ছে যে আমি এখানে দিলাম হচ্ছে সি, এখানে দিলাম হচ্ছে এফ, এটা হচ্ছে দুইটা সুইচ এবং এটা হচ্ছে আমাদের বাতি বা লাইট, একটা ল্যাম্প আমরা এটা এখানে দিলাম, বা এটা হচ্ছে একটা বাল্ব যেটা জ্বলবে। তাহলে এখন দেখো প্রথমটা কি ছিল, সি এর হচ্ছে ইনপুট 0 এবং এফ এর ইনপুটও 0। এর অর্থ হচ্ছে যে কোনোটাই আমরা কানেক্ট করব না। আমরা বলেছিলাম যে 0 মানে কি, 0 মানে হচ্ছে নট কানেক্টেড, মানে সুইচগুলোকে আমরা কানেক্ট করব না। আর 1 মানে হচ্ছে কানেক্টেড, 1 মানে কানেক্টেড। তাহলে দেখো এখানে প্রথমে পেয়েছি 0 0, তাহলে একটাকেও কানেক্ট করব না। যদি কানেক্ট না করি বাল্ব কি জ্বলবে একটু বলো তো সবাই? যদি কানেক্ট না করা হয় বাল্ব কি জ্বলবে? সবুজের বুকে লাল এই আইডি থেকে লিখেছে হচ্ছে জ্বলবে না। আচ্ছা, সুমায়া চৌধুরী লিখেছে জ্বলবে না, ভেরি গুড। আর যারা আসো তারা একটু কমেন্টে জানাও। রিজিয়া পারভিন লিখেছো না। এরপরে হচ্ছে টি ও দেবদাস লিখেছো জ্বলবে না।
অ্যাকচুয়ালি এটা জ্বলবে না, কারণ মাসুম তুহিন লিখেছো, মাসুমা তুহিন লিখেছো, জ্বলবে না। আফিয়া জাহিন লিখেছো, জ্বলবে না। আচ্ছা এখন দেখো, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আমি এটা কানেক্ট না করি, বিদ্যুৎ তো এখানে যেই থেমে যাবে, সে তো আর এর এ পাশ থেকে এদিকে যেতে পারবে না। সো এই বাল্ব জ্বালার কোনো অপশান নাই। তাই আমি বলতে পারি 0.0 = 0, অর্থাৎ দুইটা সুইচই খোলা থাকলে বাল্ব কি হবে না, জ্বলবে না। এরপরেটাতে আসি, সেটা হচ্ছে একটা সুইচকে কানেক্ট করি নাই, এখানে দেখো কি বললাম, যে আমি দ্বিতীয় নম্বরটাতে পেলাম যে 0 এবং অন, অর্থাৎ একটাকে আমি কানেক্ট করব না এবং আরেকটাকে কানেক্ট করব। এই যে সি কে কানেক্ট করব না, এফ কে কানেক্ট করব, তাহলে সি কে কানেক্ট করি নাই, এফ কে কানেক্ট করেছি। এখন দেখো এইটার ক্ষেত্রে কি হবে বলো, এটার ক্ষেত্রে জ্বলবে কি জ্বলবে না? 2 নম্বরের ক্ষেত্রে, 2 নম্বরের ক্ষেত্রে জ্বলবে কি জ্বলবে না, সকলে একটু জানাও কমেন্টে। 2 নম্বরটার ক্ষেত্রে আমি যদি সি কে কানেক্ট না করে এফ কে কানেক্ট করি, তাহলে কি বাল্ব জ্বলবে? আচ্ছা, স্মৃতি বৈষ্ণব লিখেছো না, সুমায় চৈতি লিখেছো জ্বলবে না, সবুজের বুকে লাল এয়ারি লিখেছে জ্বলবে না, দুর্জয় বিশ্বাস না, সুমি আক্তার লিখেছো 0, হ্যাঁ, রাবে আক্তার বৃষ্টি না, রিজিয়া পারভিন লিখেছো জ্বলবো না। আচ্ছা, তুমি নিজে জ্বলে যেও না, টিও দেবদাস লিখেছো হচ্ছে জ্বলবে। ওকে, এটাও জ্বলবে না, কারণটা হচ্ছে কি বলতো, আমি যদি এখান থেকে বিদ্যুৎ প্রবাহ করি, সে সি পর্যন্ত যে কি হবে বলতো, থেমে যাবে। এই পাশ দিয়ে যদি না যেতে পারে, তাহলে কখনোই কি হবে না, বাল্বটা জ্বলতে পারবে না। এই জন্য আমরা এটাকে লিখবো, এটার আউটপুটও কি হবে, 0 হবে। ওকে, এখন দেখো সর্বশেষ যেটা, 3 নম্বরে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 10, সেটা কি, সেটা হচ্ছে 10, অর্থাৎ প্রথম বাল্বটাকে, প্রথম সুইচটাকে আমরা কানেক্ট করব, কিন্তু দ্বিতীয়টাকে কানেক্ট করব না। তাহলে কি হবে, প্রথমটাকে যদি কানেক্ট করি, দেখো এই পাশ দিয়ে বিদ্যুৎ সি এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এখান থেকে এফ পর্যন্ত পৌঁছাবে, কিন্তু এখানে যে বিদ্যুৎ কি হয়ে যাবে, থেমে যাবে, সে আর এই পাশ থেকে প্রবেশ করতে পারবে না। তাই তৃতীয় ক্ষেত্রেও কি হবে না, বাল্বটা জ্বলবে না। যেহেতু বাল্ব জ্বলবে না, তাই আমি এখানে 0 দিয়েছি। ওকে, আমাদের 3টা শর্ত শেষ হয়ে গেছে। এবার আমরা একেবারে লাস্ট শর্তে চলে এসেছি, সেটা হচ্ছে যে দেখো দুইটাই অন, অর্থাৎ দুইটাকেই কানেক্ট করা আছে। তাহলে দেখো এখানে এবার কানেক্ট করি, সেটা হচ্ছে এইটা, এই যে, অর্থাৎ আমি যদি এভাবে কানেক্ট করি, তাহলে কি হবে বলো তো, দুইটাকে যখন কানেক্ট করব তখন এই পাশ দিয়ে কারেন্ট যাবে। এখন বলো যে বাল্ব জ্বলবে কি জ্বলবে না, এখন বলো এবার বাল্ব কি জ্বলবে কি জ্বলবে না, এবার একটু জানাও তো। নিলয় বড়ুয়া লিখেছ জ্বলবে। আচ্ছা, অন্যরা একটু জানাও যে হচ্ছে জ্বলবে কি না, একটু জানাও। সবুজের বুকে লাল লিখেছ, দুইটায় কানেক্ট করলে জ্বলবে। রিজিয়া পারভিন লিখেছ হুম জ্বলবে। মনীষা ওয়াসি জ্বলবে। এইচ এম সাকিব হাসান জ্বলবে। ওকে ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি এবার হচ্ছে জ্বলবে, কারণ আমরা দুইটাকেই কানেক্ট করে দিয়েছি, এই জন্য বাল্বটা জ্বলবে। সো এটার মান হবে কত বলো তো, এটার মান হবে 1, এটার মান কি হবে 1। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, যে আমি সার্কিটটা মুছে দিচ্ছি, কি পয়েন্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে যৌক্তিক গুণের ক্ষেত্রে, যৌক্তিক গুণের ক্ষেত্রে ইনপুটে যে কোনো একটি 0 থাকলে, যে কোনো একটি 0 থাকলে বা 0 হলে আউটপুট 0 হবে। এবং আরেকটা হচ্ছে কি, ইনপুটের প্রতিটা মান 1 হলে, ইনপুটের প্রতিটা মান 1 হলে আউটপুট 1 হবে। আউটপুট অন হবে। এটা হচ্ছে আমাদের
তোমার জন্য যেটা যৌক্তিক গুণ তার দুইটা বৈশিষ্ট্য। আর এর আগে আমরা দেখেছি যৌক্তিক যোগের ক্ষেত্রে যে কোনো একটা যদি অন হয় তাহলেই আউটপুটটা কি হবে, অন হবে। কিন্তু যৌক্তিক গুণের ক্ষেত্রে কি হচ্ছে, যৌক্তিক গুণের ক্ষেত্রে তোমাকে যে কোনো একটা যদি 0 হয়ে যায় তাহলে তার মানটা 0 হয়ে যাবে, আর যদি 1 হইতে হয় তাহলে ইনপুটের প্রতিটা মানে কী হওয়া লাগবে, 1 হওয়া লাগবে। ওকে, তো দেখো আমরা যৌক্তিক যোগ দেখলাম, যৌক্তিক গুণ দেখলাম, যৌক্তিক যোগ এবং গুণের বৈশিষ্ট্য দেখলাম, আমরা এদের লজিক সার্কিট দেখলাম, আমরা এদের লজিক্যাল ব্যাখ্যা দেখলাম এবং হচ্ছে সার্কিট দিয়ে ব্যাখ্যা দেখলাম। এখন আমরা আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে লজিক্যাল হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ যৌক্তিক পূরক। আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে যৌক্তিক পূরক। সবুজের বুকে লাল এই আইডি থেকে লিখেছো স্যার এইটা থেকে কোনো পরীক্ষা নেওয়া হবে? আচ্ছা, পরীক্ষা ফ্রি তোমার হচ্ছে গ্রুপে বা এক্সামে তো নেওয়া হবে না ভাইয়া। পরীক্ষা আমাদের যেটা হচ্ছে পেইড ব্যাচ, সেখানে প্রত্যেকটা টপিকের উপরেই পরীক্ষা হবে এবং প্রতিদিনই অ্যাসাইনমেন্ট থাকবে। সো যদি তোমরা পরীক্ষা দিতে চাও তাহলে হচ্ছে অবশ্যই তোমাদেরকে পেইড ব্যাচে ভর্তি হতে হবে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য তোমরা এই গ্রুপে জয়েন করো, লার্ন আইসিটি উইথ সাইদ স্যার। এই গ্রুপটাতে সকলেই জয়েন করো, লার্ন আইসিটি উইথ সাইদ স্যার। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ। এখানে তোমরা আমাদের লাইভ ক্লাসগুলো সম্পর্কে আপডেট পাবে। যদি পরীক্ষা নেওয়া হয় সেটা আমি গ্রুপে জানিয়ে দিব সেখানে। আর যেটা হচ্ছে বলেছিলাম যে তোমার এক্সামের জন্য আমাদের পেইড ব্যাচে প্রতিটা টপিক শেষে এক্সাম নেওয়া হবে। এখন দেখো আমরা আমাদের শেষ টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে যৌক্তিক পূরক। যৌক্তিক পূরকটা কি? যৌক্তিক পূরকটা হচ্ছে আমরা দেখো নবম দশম শ্রেণীতে আমরা পূরক সেট করেছিলাম, সেটা হচ্ছে এ প্রাইম এই টাইপের। এটা দিয়ে আমরা কি বুঝিয়েছিলাম, সার্বিক সেট মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট থেকে নির্দিষ্ট সেটকে বা প্রদত্ত সেটকে বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে তোমার পূরক সেট। সবুজের বুকে লাল এই আইডি থেকে লিখেছো, এখানে ফি কত? এখানে ফি হচ্ছে 1800 টাকা। টোটাল 4 মাসের কোর্স, তোমাদের পুরো বইটা এখানে কমপ্লিট করানো হবে। এখন দেখো যৌক্তিক পূরকের ক্ষেত্রে বিষয়টা এমন যে আমার কাছে মনে করো দুইটা ডিজিট রয়েছে, একটা হচ্ছে 0 আর একটা 1। তো আমার কাছে মনে হয় এ সমান হচ্ছে 0, তাহলে এ প্রাইম কত হবে বলো তো? এ প্রাইম হবে এই 0 1 থেকে যদি 0 বাদ দিই তাহলে তার মান 0 থাকে, সেটা হচ্ছে এই যে 1। ওকে, এখন দেখো যেটা বললাম যে এ এর মান হচ্ছে যদি 0 হয় তাহলে এ প্রাইম কত হবে? 1 হবে। সেটা আমরা এই সেট দিয়ে বুঝেছি। কি দিয়ে? সেট দিয়ে। যে আমার টোটাল ইউনিভার্সাল সেট কি 0 এবং 1, আর এখানে এর মান কি দেওয়া আছে? 0 দেওয়া আছে। তাহলে এ প্রাইম কি হবে? 0 1 থেকে যদি 0 বাদ দিই তাহলে সেটা হচ্ছে কি 1। অ্যাকচুয়ালি এটাকে আমরা এইভাবে বলতে পারি যে উল্টা করে, অর্থাৎ যদি এ সমান 0 হয় তাহলে এ বার সমান কি হবে? 1 হবে। আমরা এটাকে এ বার বলতে পারি, আমরা এটাকে এ কমপ্লিমেন্ট বলতে পারি, আমরা এটাকে এ প্রাইম বলতে পারি। এটাকে আবার এইভাবে লেখা যায়, এই যে এ প্রাইম ইজ ইকুয়াল টু 1, একই কথা, দুইটাই হচ্ছে একই জিনিস। তো এখন দেখো যেটা বললাম সেটা হচ্ছে যে এ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ বারের মান কত হবে? 1 হবে। আবার যদি এ সমান 1 হয় তাহলে এ বারের মান কত হবে? 0 হবে। এটা হচ্ছে যৌক্তিক তোমার পূরক অপারেশনের কাজ। তো আমরা হচ্ছে এটা আজকে আর লজিক্যাল ইলেকট্রনিক সার্কিটটা দেখব না, এটা আমরা নেক্সট দিন কোনো ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আমরা শুধুমাত্র এখন বৈশিষ্ট্যগুলো যে এদের কাজগুলো সেগুলো একটু লিখে দিচ্ছি। 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 1। এগুলো কিন্তু সবই হচ্ছে কি স্বাভাবিক যোগ না, এগুলো হচ্ছে সবই লজিক্যাল যোগ বা যৌক্তিক যোগ। এরপরে হচ্ছে যৌক্তিক গুণ। যৌক্তিক গুণের ক্ষেত্রে কি লিখবো? 0.0 = 0, 0.1 = 0, 1.0 = 0 এবং 1.1 = 1। এবং যৌক্তিক পূরকের ক্ষেত্রে আমরা কি লিখব? যৌক্তিক পূরকের ক্ষেত্রে লেখা যাবে যে এ সমান যদি 0 হয় তাহলে এ বার সমান কি হয়? 1 হবে। এটা আমরা লিখতে পারবো, অর্থাৎ উল্টাটা হবে। আবার যদি এ সমান 1 হয় তাহলে আমরা লিখতে পারবো এ বার সমান 0 হবে।
তো দেখো আজকের আমাদের ক্লাসটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা। আমি আবারও শেষে বলে যাচ্ছি, যারা হচ্ছে যাদের আইসিডিতে সমস্যা রয়েছে তাদেরকে বলবো আমাদের পেইড ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। আমাদের পেইড ব্যাচের ক্লাস ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তাদেরকে হচ্ছে তাদের জন্য কোর্সটা হচ্ছে 4 মাসের টোটাল, এবং এখানে সম্পূর্ণ বইটা কমপ্লিট করানো হবে, পুরো বই কমপ্লিট করানো হবে। তোমরা এখানে পাবা 48টা লাইভ ক্লাস, 48টি লাইভ ক্লাস। আর হচ্ছে এর মধ্যে তোমাদেরকে 2 ধাপে টাকা পরিশোধ করতে হবে। একটা প্রথমে হচ্ছে 800 টাকা এবং পরবর্তীতে 1000 টাকা। 800 তারপরে হচ্ছে 1000, 2টা ধাপে টাকা পরিশোধ করতে পারবা। আর সেকেন্ড ইয়ারের জন্য হচ্ছে শর্ট সিলেবাস তাদের যেটা রয়েছে সেইটা, এবং তাদের কোর্স লেন্থ হচ্ছে 2 মাস এবং কোর্স ফি হচ্ছে 800 টাকা, এবং তাদের জন্য 24টা ক্লাস থাকবে, লাইভ 24টা লাইভ ক্লাস থাকবে। তো যদি কেউ হচ্ছে আমাদের কোর্সে এনরোল করতে চাও, আমাদের এখানে দেখো পেজে আইডি দেওয়া আছে কমেন্টে, এখানে আমাকে ইনবক্স করতে পারো, আমাকে তাহলে পেয়ে যাবে। আর ক্লাসটা সকলেই তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো, যেন হচ্ছে পরবর্তীতে তুমি তোমার টাইমলাইন থেকে ইজিলি এটা দেখতে পারো যে ডিজিটাল ডিভাইসের উপরে যে বেসিক ক্লাসটা একেবারে প্রথমটা সেটা তোমরা জেনে নিতে পারো। তো আজকে এই বলে শেষ করছি, এবং হচ্ছে যেটা বলবো যে যদি কেউ ক্লাস করতে চাও বা পেইড ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই আমাদেরকে নক করবে। এই বলে আজকে ক্লাস এখানে শেষ করছি, এবং আগামী ক্লাসগুলোতে থাকবে। আগামীকাল ক্লাস হচ্ছে সকাল 10:30টায় বাংলা দ্বিতীয় পত্র ক্লাস। আগামীকাল ক্লাস হচ্ছে সকাল 10:30টায় বাংলা দ্বিতীয় পত্র ক্লাস। সো আশা করি তোমরা সকলেই থাকবে। এই বলে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।